আসসালামু আলাইকুম। মার্চ ফেডারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আজকে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন ক্রিকেটের সাথে এক সন্ধ্যায় ৮ম পর্বে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমাদের এই ১ ঘন্টার সেশনে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। বরাবরের মতোই আমরা আজকেও আমাদের খুব প্রিয় একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আমাদের আজকের অতিথি আলোচক হিসেবে। তিনি হচ্ছেন বজলুল কবির ভূঁইয়া। এই নামটি আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন তাদের অনেকের কাছে একটা সুপরিচিত নাম। উনি কমিশনার অফ ট্যাক্সেস, ঢাকা ১৩ কর অঞ্চলের স্যার ১৩তম বিসিএস ট্যাক্সেশন ক্যাডারের অফিসার ছিলেন। এখানে একটু কথা প্রসঙ্গ বলে রাখি, আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার আমাদের মার্চ ফরওয়ার্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা, তিনিও ১৩তম ব্যাচের। এবং আরো একজন কন্ট্রিবিউটর আমাদের এখানে আছেন, নিয়মিত ক্লাস নেন, পররাষ্ট্র ক্যাডারের সম্মানিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত ডিজি ফরহাদুল ইসলাম। স্যাররা তিন রত্নই একই ব্যাচে 13th বিসিএস এ। বজলুল কবির ভূঁইয়া স্যার ট্যাক্স কমিশনের পাশাপাশি উনি একজন খুবই উন্নত মানের একজন মোটিভেশনাল স্পিকার। উনি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে উনি ওনার প্রোগ্রামটা উনি মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন, তরুণদেরকে উৎসাহিত করে থাকেন ক্যারিয়ার বিল্ডিং এবং লিডারশিপের উপরে। স্যার অসংখ্য সেমিনার, সিম্পোজিয়াম এগুলোতে অংশগ্রহণ করেছেন, ওয়ার্কশপে অংশ নিয়েছেন। স্যারের একটা প্রতিষ্ঠান আছে রিপেয়ার বাংলাদেশ, এবং রিপেয়ার বাংলাদেশের মাধ্যমে একটা ভলান্টারি অ্যাক্টিভিটি, স্যার এই সংগঠনটির প্রতিষ্ঠাতা। স্যারের আরো অনেক পরিচয় আছে। আমরা আলোচনার শুরুতে আগে স্যারের সাথে পরিচিত হয়ে নিই। স্যারের সাথে পরিচিত হওয়ার পর আমরা ধারাবাহিকভাবে তার কাছ থেকে শোনার চেষ্টা করব তার কর্ম। বিশেষ করে আমরা যারা 40th বিসিএস ভাইবা পরীক্ষা অ্যাটেন্ড করব সামনে, তাদের জন্য আমরা তো শুধু বিসিএস নয়, ব্যাংক জব আছে, প্রাইমারি শিক্ষক আছে, অনেকগুলো জবের জন্য আমাদেরকে প্রত্যেকটা ভালো জবের জন্য আমাদেরকে ইন্টারভিউ ফেস করতে হয় প্রিলি রিটেন পরীক্ষার পরে। সুতরাং ভাইবাটা আসলে শুধু যে বিসিএস এর জন্য বা 40th বিসিএস এর জন্য তা নয়, আমাদের সকলেরই শোনা উচিত ভাইবাতে কেন আমরা ভালো করি অথবা ভাইবাতে কেন আমরা ব্যর্থ হই। এইসব বিষয়ে স্যার খুব চমৎকার ভাবে বলেন, আমরা তার কাছ থেকে শুনবো। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এবং আমাদের চাকরি প্রস্তুতি বা ক্যারিয়ার প্রস্তুতি আমাদের কি রকম করে হওয়া উচিত, স্যারের কাছ থেকে তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে স্যারের কাছ থেকে সেই মতামতগুলো আমরা শুনবো এবং নিজেদেরকে যেখানে আমরা প্রয়োজন মনে করি ঘাটতি আছে সেখানে সেটা ওভারকাম করার চেষ্টা করবো এবং প্রতিনিয়ত নিজেদের ডেভেলপমেন্টের প্রতি মনোযোগী হব। আমি আজকে আমাদের সম্মানিত আলোচক বজলুল কবির ভূঁইয়া স্যারের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনাকে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি আমাকে লিংকটি পাঠিয়েছেন? আমি আমার বন্ধু যারা ফেসবুক আছে, স্টুডেন্ট, শেয়ার করতে চাই। হ্যাঁ, আমি স্যার এখনই পাঠিয়ে দিচ্ছি, আপনি পাবেন। হ্যাঁ স্যার, আমি পাঠিয়েছি, আপনি একটু প্লিজ যদি দেখেন। জি, আপনাকে থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। তো যারা শুনছেন মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের বিভিন্ন প্রোগ্রামে যারা আছেন তাদের সকলকে বলি, আপনারা সকলেই আমাদের বজলুল কবির ভূঁইয়া স্যার খুবই একজন এক্সপার্ট স্পিকার ক্যারিয়ার সংশ্লিষ্ট বিষয়ে, বিশেষ করে লিডারশিপ এবং ক্যারিয়ার বিল্ডিং সম্পর্কে। আপনারা সকলেই আলোচনার পুরোটা অংশ উপভোগ করবেন, সাথে থাকবেন, যেখানে দরকার নোট নেবেন, কাগজ কলম নিয়ে বসবেন এবং আপনার টাইম লাইনে এটা শেয়ার করতে পারেন। টাইম লাইনে শেয়ার করার মাধ্যমে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছেন তারা সকলে এটা শোনার আওতায় থাকবে, তারা শুনতে পারবে। আপনি নিজেও পরবর্তীতে এটা শুনে নিজেকে রিএনার্জাইজ করার জন্য এটা শুনতে পারবেন। সুতরাং নিজেদের টাইম লাইনে শেয়ার করুন প্লিজ। এবং যে সকল বন্ধু বান্ধব, বিশেষ করে আমাদের ইয়াঙ্গার ভাই বোন যারা আছেন, তারা যাতে শুনতে পারে তাদের নামগুলো মেনশন করুন। এই আলোচনাটি যাদের শোনা দরকার আপনি মনে করবেন তাদেরকে মেনশন করুন। এবং ক্যারিয়ার সংশ্লিষ্ট বিষয়ে, ভাইবা সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে প্রশ্নগুলো আমাদের সময় সুযোগ হওয়া সাপেক্ষে শ্রদ্ধেয় বজলুল কবির ভূঁইয়া স্যারের কাছে আমি উপস্থাপন করব। সময় সুযোগ হলে স্যার সেগুলো জবাব দেবেন। তো স্যার, আমি আপনাকে প্রথমে শুনতে চাইবো, কেমন আছেন স্যার সব মিলিয়ে? আমি ভালো আছি, ইনশাআল্লাহ এখন সুস্থ আছি। আপনাকে ধন্যবাদ। যারা দর্শক শ্রোতা যারা শুনছে আমাকে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার।
স্যার আপনি প্রথমেই আপনাকে শুনতে চাইব, আপনি স্যার 13তম ব্যাচের বিসিএস অফিসার, রাইট? জি, আমি আসলে ডাবল বিসিএস বলতে পারেন। আমি 10ম বিসিএস এ প্রথম চাকরি জীবন শুরু করি, 2.5 বছর করার পরে আবার 13th বিসিএস আমি বর্তমান চাকরিতে আছি। 10ম বিসিএস এ কোন ক্যাডারে ছিলেন? আমি 10ম বিসিএস এ আমি পোস্টাল ক্যাডার পেয়েছিলাম, সেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার জেনারেল হিসেবে আমি চাকরি করেছি 2.5 বছর। তারপরে কল বিভাগে আসি। এটা তো অনেক বিগ সাকসেস স্যার, যেখানে আমাদের একটা বিসিএস প্রিলিমিনারি বা একটা রিটেন বা একটা ভাইভা বা একবার সফল হতে অনেক বেগ হতে হয়, অনেকে হতাশ হতে হয়, সেখানে আপনি তাও মাঝখানে 3 বছরের ব্যবধানের পর দুইবার ক্যাডার হয়েছেন। প্রথমে বিসিএস পোস্টাল ক্যাডার এবং বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, এবং 13তম বিসিএস আপনি ট্যাক্সেশন ক্যাডারে জয়েন করেছেন। তো একটু বলুন, আপনি সম্ভবত 1991 সালে জয়েন করেছেন, রাইট স্যার? জি 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 91 সাল। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলেন এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন। না, আমি সংশোধন করছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য সরি, হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এবং আমাদের ম্যাডামও সম্ভবত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বোটানি ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন। হ্যাঁ, তাহলে এখন এই গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করার পর ইংরেজি থেকে কোন প্রেক্ষাপটে আপনি নিজে বিসিএস পরীক্ষা দিতে আসলেন এবং বিসিএস ক্যাডার অফিসার হিসেবে আপনার জীবনকে আপনি অতিবাহিত করছেন সময়টা একটু যদি বলতেন আমাদের ইয়াং লার্নার উদ্দেশ্যে। ধন্যবাদ। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন বিসিএস পরীক্ষা নিয়ে কিন্তু বেশ একটু আলোচনা হতো, স্টুডেন্টদের মধ্যে শিক্ষকরাও আলোচনা করতেন, আমাদের সিনিয়ররা যারা ছিলেন তারা অনেকেই বিসিএস পাশ করে তারা চাকরিতে জয়েন করছিলেন। সেই প্রেক্ষাপটে আমার মধ্যে বিসিএস পরীক্ষার জন্য একটু আশা জাগে যে আমি দেব। তার পরবর্তী সময়ে জি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তার পরবর্তী সময়ে আমি যখন অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হলাম তখনই কিন্তু বিসিএস এর পরীক্ষার প্রিপারেশন আমি শুরু করে দিলাম মানসিকভাবে, এবং সেটি পুরোদমে শুরু হলো মাস্টার্স শেষ করার পরেই। তো তখন সরকারি চাকরিতে আপনি জানেন তখনও যেমন ছিল এখনো সিভিল সার্ভিসকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর প্রাইভেট সেক্টরের যে চাকরি সেগুলো তো আছেই, অনেক বেশি বেতনের চাকরিও তখন ছিল। কিন্তু আমরা সিভিল সার্ভিসকে এই জন্য চয়েস দিয়েছিলাম এই জন্য যে আমরা সরকারি চাকরির যে নিরাপত্তা এবং পাশাপাশি জনগণকে সেবা প্রদানের যে সুযোগ সেটা কিন্তু প্রাইভেট চাকরি থেকে সিভিল সার্ভিসে অনেক বেশি। সেজন্য আমরা বেশি আশান্বিত হয়েছিলাম আমরা সিভিল সার্ভিসে যাব। তো আমি আরেকটি কথা বলতে চাই যে খুবই আপনার শুনলে হয়তো হাসি পাবে, সেটি হচ্ছে যে আমি যখন বিসিএস পরীক্ষা প্রিপারেশন নিচ্ছি সবে মাত্র, তখন আমার একটা ইন্টারভিউ বা একটা ভাইবা হয়ে যায়। সেটা হয়, সেই ভাইবাটি হয় আমার হবু শাশুড়ির সাথে। কারণ আমি যাকে ভালোবাসতাম বিশ্ববিদ্যালয়ে, যিনি এখন বর্তমানে আমার ওয়াইফ, তো তিনি আমাকে বললেন যে তার আম্মা আমার সাথে কথা বলবেন এবং আমাদের ভালোবাসা ছিল যার ফলে কথা বলবেন এবং আমার ফিউচার ক্যারিয়ার প্ল্যানিং কি সেটা জানতে চান। তো সে কারণে আমার আসলে জীবনের প্রথম ভাইবা পরীক্ষাটা হয় আমার হবু শাশুড়ির সাথে, যিনি পরবর্তী সময়ে জাতীয় সংসদের সাংসদ হয়েছিলেন। তো তখন আমি ওনাকে যে কথাটা বলেছিলাম, এটা আমার যারা শিক্ষার্থী বন্ধুরা আছে আজকে অনলাইন আছে তাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আমার সাথে জানতে চেয়েছিলেন যে তুমি ভবিষ্যতে কি করবে, কোন ধরনের চাকরিতে যাবে। আমি বলেছিলাম যে আমি আইল বি সিভিল সার্ভেন্ট। তো উনি আমার দিকে তাকিয়ে বললেন যে তুমি হাউ ক্যান ইউ বি সো কনফিডেন্ট যে তুমি সিভিল সার্ভেন্ট হবেই। তো আমি আবার স্টেজ দিয়ে বললাম জি খালাম্মা, আমি সিভিল সার্ভেন্টই হব। তো উনি আমার এই কথাতে কিন্তু অনেক আশান্বিত হয়েছিলেন যে আমি এত কনফিডেন্ট কি করি। আমি বলেছিলাম যে যারা সিভিল সার্ভিসে আসছে তাদের যে প্রিপারেশন, তাদের যে মেধা, আমি মনে করি যে আমার মেধা তার চেয়ে কম হলেও আমার প্রিপারেশন তাদের চেয়ে ভালো হবে, বেশি ভালো হবে। সেজন্য আমি কনফিডেন্ট ছিলাম যে আমি সিভিল সার্ভিস করতে পারবো। তো পরবর্তী সময়ে আর বেশ 1 বছর পরে কিন্তু আমি সিভিল সার্ভিসে আসি এবং আমি আমার যে কথাটি দিয়েছিলাম আমার শাশুড়িকে, হবু শাশুড়িকে, সেটি কিন্তু আমি পরিপালন করি। আমি প্রথম বিসিএস কোয়ালিফাইড করি। তো আমি আপনাদেরকে
সবার জ্ঞাতার্থে বলতে চাই যে আপনি যদি সিভিল সার্ভিসে আসতে চান অথবা আপনি যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে যে কাজটি প্রথমেই করতে হবে সেটি হচ্ছে যে আপনি কতটুকু সিরিয়াস, কতটুকু সিনসিয়ার, যে আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনি এই চাকরিটা আপনি চান, এই সিলেকশন বোর্ডে আপনি ফাইনালি সিলেক্টেড হতে চান, এ বিষয়ে আপনার কনফিডেন্স কত বেশি, এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট। আপনি জানেন যে অনেকেই বিশেষ পরীক্ষা প্রস্তুতি নেয় কিংবা নেয় না, কিংবা অনেকে ভয়ে বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চায় না। আমি তো অনেক স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, তাদের সাথে কথা বললে যেটা শুনি তারা বলে যে স্যার এত কঠিন পরীক্ষা আমার পক্ষে দেওয়া সম্ভব, আমার তো এত মেধা নেই, আমি তো পারবো না, আই এম নট সো ব্রিলিয়ান্ট। আমি তাদেরকে বলি যে দেখো, সিভিল সার্ভিসে চান্স পেয়েছি এরকম অনেক জানাশোনা ব্যক্তিবর্গ আছেন যারা বোর্ডে স্ট্যান্ড করেনি, যাদের ফার্স্ট ক্লাস নেই, যাদের রেজাল্ট মধ্যম মানের, কিন্তু তাদের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে পার্সিভারেন্স, এন্ডেভার। তারা কিন্তু অনেক কঠিন প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমি সিভিল সার্ভিসে আমাকে হতেই হবে, আমাকে সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত হতেই হবে। এবং অথবা যারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে, আরো মেধাবী, কম না তাদের মেধাও, তারাও কিন্তু সবসময় কনফিডেন্ট ছিলেন, যে খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে আমি এই মাল্টিন্যাশনাল কোম্পানি বা লোকাল কোম্পানিতে আমার চাকরি হতেই হবে। কিন্তু তাদের চাকরি হবে না, আমি আজকেও বলতে যাচ্ছি, দেখেন আমি কিন্তু আজকেও আমার স্ট্যাটাসে বলেছি, যারা অলস তারা আমাদের আজকের কথা শুনবেন না, শোনার দরকার নেই। তাদেরকে যারা অলস সময় পার করবেন, তাদের বিশেষ পরীক্ষা কেন, কোনো পরীক্ষার জন্যই আপনার প্রস্তুতি নিয়ে লাভ নেই, কারণ আপনি তো অলস, আপনি দায়িত্বহীন নন। আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাকে হতেই হবে। আপনি দেখেন যে আজকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অনেক কম মেধাবী অনেক শিক্ষার্থী কিন্তু সিভিল সার্ভিসে এসেছে, আমরা দেখি তো সেটা, আমাদের দীর্ঘ চাকরি জীবন আমরা দেখেছি। এবং তারা কিন্তু তাদের যে সিনসিয়ারিটি, এটা দিয়ে কিন্তু তারা জয় করেছে। সুতরাং আমি বলবো যারা স্টুডেন্ট এখন, তাদেরকে প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে আগে, তারপরে মেধাভিত্তিক প্রস্তুতি চলবে, পড়াশোনার প্রস্তুতি চলবে। ধন্যবাদ আপনাকে স্যার, কংগ্রাচুলেশন। আপনি পরপর দুইটা কঠিন ভাই আপনি উত্তীর্ণ হয়েছিলেন। একটা হচ্ছে বিসিএস পরীক্ষায়, আর একটা হচ্ছে আপনার শাশুড়ির কাছে আপনার তার কন্যার উপযুক্ত প্রমাণ করার জন্য আপনাকে খুব সিরিয়াস ধরনের একটা ভাইবা দিতে হয়েছিল, কনফিডেন্স শো করতে হয়েছিল। আপনাকে লেট কংগ্রাচুলেশন জানাচ্ছি আমরা। আর এক্ষেত্রে স্যার আপনি যে একটা বারবার বললেন, একটা লক্ষ্য, একটা মানসিক প্রস্তুতির কথা আপনি বললেন। আমরা স্যার আমাদের ইয়াং জেনারেশনের সাথে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় যেটা আমরা অবজার্ভ করি, মেন্টালি ওরা দুর্বল। কিছু একটা যে করা যায়, যদিও যারা ক্যাডার অফিসার হচ্ছেন, যারা ভালো ব্যাংকার হচ্ছেন বা অন্যান্য ক্যারিয়ারে সফল হচ্ছেন, তারাও দেখা যায় যে এদেরই বন্ধু, এদেরই বান্ধবীরা। কিন্তু এটা দেখার পরেও অনেকের মধ্যে শুধু যেটা পাচ্ছি না, অসুবিধার দিকটা, এটা অনেকটা হচ্ছে পরীক্ষা আমরা রেজাল্ট ভালো করার পক্ষে যুক্তি একটাই, ভালো করে প্রিপারেশন নিয়েছি। আর রেজাল্ট খারাপ হলে ইলেকট্রিসিটি ছিল না, টিউটর রাখতে পারিনি, এই সমস্যা ছিল, ম্যাথসটা একটু দুর্বল ছিল, এই ধরনের অনেক অজুহাত আমরা দেখি। আমরা অনেকেই কম্পিটিশন বা রেসে আসার আগেই নিজেদের দুর্বলতা নিয়েই অনেক বেশি উচ্চকণ্ঠ থাকি এবং এত বেশি সিরিয়াস থাকি যে আমরা আর এটাকে ওভারকাম করতে পারি না। এই বিষয়ে স্যার আপনি এটা থেকে উত্তরণের কি উপায় আছে বলে আপনি মনে করেন? আপনি দেখুন, একজন শিক্ষার্থী, যুবক, তার মেধা কত বেশি আছে সেটা কিন্তু সে নিজেও জানে না। তার দ্বারা অনেক বিশাল কাজ সম্ভব পার্থিব জীবনে, কিন্তু তার কনফিডেন্স নেই। সে জানে না যে তার যে প্রস্তুতি এখন সে নিচ্ছে, তার চেয়ে কত বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ এবং সৌভাগ্য তার সবই আছে। কিন্তু অনেক সময় যে মানসিক যে শক্তির অভাবে কিংবা অনেক সময় অনুপ্রেরণা না পাওয়ার কারণে অনেক যুবক, তরুণ তরুণী, তারা কিন্তু পিছিয়ে যায় মানসিকভাবে। আমি এটা নিজের জীবন থেকে আমি দেখেছি যে যিনি পরিশ্রমী, যিনি কম্পিটিটিভ, সবসময় যার মন সবসময় একটা প্রতিযোগিতায় আছে, তাকে কখনো আপনি হারাতে পারবেন না। তিনি সেই গলাচিপা আইল্যান্ডে থাকুক
নীলফামারী থাকুক কিংবা রাজধানীতে থাকুক, যেখানেই সে বাস করুক না কেন, তার মধ্যে যদি এই একটা প্রতিযোগিতা থাকে যে আমার জ্ঞানের পকেট, আমার জ্ঞানের অভিজ্ঞতার যে পরিধি বৃত্ত, সেটাকে আমি সেটাকে অনেক বড় করব, তাহলে তিনি কিন্তু সিলেটের কোন উপজেলায় বসেও কিন্তু এই যুগে ইন্টারনেটের কারণে বিশ্বের সবকিছু জানতে পারে, শিখতে পারে। নট নেসেসারিলি যে তাকে রাজধানীতে আসতে হবে, তাকে গুলশান বর্ণিতে থাকতে হবে, এমন কোনো কথা নেই। আপনি দেখবেন যারা সিভিল সার্ভিসে আসে, আপনি যদি জরিপ চালান তাহলে দেখবেন নিম্নবিত্ত মধ্যবিত্তদের মধ্য থেকে কিন্তু বেশি সিভিল সার্ভিসের চান্স পায়। তার একটি মাত্র কারণ যে তারা অনেক পরিশ্রমী, তারা তাদের একটা অ্যাম্বিশন আছে, তারা হাইলি অ্যাম্বিশিয়াস। তারা চায় যে আমার যে অতীত, আমার যে বাবা মায়ের যে করুণ পরিবেশ, আর্থিক যে দন্যতা, সেটাকে আমি কাটিয়ে উঠে আমি আমার যে শিক্ষা পেয়েছি বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন মেডিকেল সায়েন্সে কিংবা ইয়াতে, আমি সেগুলো কাজে লাগাই। এবং আমি সবসময়, তারা মনে করে, যারা সফল হয় তারা মনে করে যে আমি কিন্তু সাধারণ কোনো পরীক্ষার্থী নই, আমি কোনো সাধারণ প্রতিযোগী নই। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে সবসময় মনে করতে আমি অসাধারণ, এটা কাউকে বলার প্রয়োজন নেই, কিন্তু মনে মনে তার কনফিডেন্স লেভেল তখনই হাই হবে যখন মনে করবে যে আমার যারা বন্ধুরা আছে। দেখুন, আমি যখন বিসিএস পরীক্ষা দিতাম, আমার মনে আছে যে আমি পাবলিক লাইব্রেরিতে গিয়ে আমি 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতাম প্রতিদিন। তখন আমার অন্য বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, ইভেন আমার যে আমার স্ত্রী ছিল হবু তখন গার্লফ্রেন্ড, তার সাথেও কিন্তু আমার যোগাযোগ ছিল, কারণ আমার একটাই মত ছিল যে আমি আগে আমাকে কোয়ালিফাই করতে হবে নিজেকে, তারপর আমার অন্যান্য বিষয়গুলো দেখা যাবে। তখন আমার মনে আছে লাইব্রেরিতে গিয়ে আমি একসাথে 5টা 6টা বিষয়ে বই পুস্তক নিয়ে একসাথে পড়তাম। কোনো একটা পড়তে গিয়ে যদি আমার ভালো না লাগতো, আমার যদি একটু মানে অবসাদ লাগতো, আমি অন্য একটা টপিকে চলে যেতাম। আমি এখনই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করছি, 10 মিনিট পরে আমি আবার সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমি সাধারণ জ্ঞান পড়তে পড়তে আমার ভালো লাগছে না, আমি হয়তো ইতিহাস নিয়ে পড়াশোনা করছি, আমি তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। সুতরাং এই যে একটা বিষয় আপনাকে প্ল্যান করে একদম হাইবারনেশনে যেমন যায় প্রাণীরা, আপনি দেখেন যে শীত নিদ্রায় চলে যায়, তেমনি আপনি যখন বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেবেন, তখন আপনি সামাজিক অন্যান্য বিষয় থেকে 6 মাসের জন্য, 1 বছরের জন্য পিছনে থাকুন না, আপনার বাকি 30 বছর আপনার জীবন সফল হবে। আপনি যদি 1 বছর পরিশ্রম না করেন, বাকি 30 বছর আপনার জীবন সফল নাও হতে পারে। সেই জন্য আমি বলবো তরুণদের যে 1টি বছর কষ্ট করো, 1টি বছর যারা কষ্ট করবে তারা 30 বছর ভালো থাকবে, বাকি সারা জীবন ভালো থাকবে। আমাদের তো আজকের বিষয়বস্তু আপনি জানেন যে ভাইবার পরীক্ষায় আমাদের প্রস্তুতি, আমাদের যেহেতু সময় খুবই কম, সংক্ষিপ্ত 1 ঘন্টা, সেহেতু ভাইবার বিষয়টা নিয়ে আমি একটু স্ট্রেস দিতে চাই। আপনি কি অবশ্যই স্যার। আচ্ছা, আপনি জানেন পৃথিবীর সব ভাইবা বা মৌখিক পরীক্ষা একটি ভয়ঙ্কর বিষয়। এটা বাংলাদেশে যেমন ভয়ঙ্কর, জাপানেও ভয়ঙ্কর, আমেরিকায় ভয়ঙ্কর। তাই বলে কি ভাইবা হচ্ছে না? প্রতিনিয়তই ভাইবা হচ্ছে। আপনি যখন, আমি কিছু সংক্ষিপ্ত টিপস দেব আমার যারা শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের জন্য, যে আপনি যখন ভাইবাতে যাবেন তখন কতগুলো বিষয় আপনি মনে রাখবেন। যে এই ভাইবা বোর্ড, আপনার যদি বিসিএস এর কথা বলি তাহলে বিসিএস এর কথাটাই প্রথমে বলি। ভাইবা বোর্ডে আপনি 4 ধরনের কিংবা কখনো 3 জন বা 4 জন ভাইবা গ্রহণকারী থাকেন, সম্মানিত ভাইবা গ্রহণকারী থাকেন। তারা কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ হয়তো মনোবিজ্ঞানী, কেউ হয়তো আমলা কিংবা পাবলিক সার্ভিস কমিশনের একজন সম্মানিত সদস্য থাকেন। এই যে 4 জনের বা 3 জনের যে ভাইবা বোর্ড, সেখানে কিন্তু আপনি যখন প্রবেশ করবেন তখন বেশ কিছু কার্যক্রম আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। যারা মেনটেন করে তারা কিন্তু তাদের নাম্বারের দিক দিয়ে এগিয়ে যায়, তারা তাদের প্রাপ্ত ফলাফল যে নাম্বারটা পায় পরীক্ষায়, সেটা কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে যায়। আমরা তো এখন ভাইবা নেই, বিভিন্ন লোকে আমরা চাকরির ভাইবা গুলো নেই, সেখানে এই ল্যাকিং গুলো আমরা দেখতে পাই। যেমন ধরুন, আপনি প্রথমেই বলি, আপনি ভাইবার জন্য প্রস্তুতি দিয়েছেন 3 মাস 6 মাস, আপনি ভাইবার ব্যাপারে অনেক পড়াশোনা করেছেন, ভেরি গুড। কিন্তু আপনি যখন ভাইবা দেবার জন্য এই কক্ষে ভাইবা বোর্ডে যখন আপনি প্রবেশ করলেন, তখন আপনি যে প্রার্থীগুলো মেনটেন করছেন, আপনি প্রথম ভাইবা বোর্ডকে আপনি সালাম দিচ্ছেন না। আমাদের যে আপনি যে মুসলিম হন কিংবা যে আপনি অন্য যে কোনো ধর্মের হন, আপনার ধর্মীয় রীতি অনুযায়ী আপনি তাদেরকে সম্ভাষণ করেন, আপনি তাদের মঙ্গল কামনা করেন, সালাম দেন। সালাম দেওয়ার পরে আপনি প্রবেশের পরে অনেক
পরীক্ষার্থীকে দেখা যায় যে তারা বিনা অনুমতিতেই তার যে জন্য সংগৃহীত যে চেয়ারটি রয়েছে, আসনটি রয়েছে, সেখানে বসে পড়ে। এটা কখনোই করা যাবে না যে আপনি ভাইবা বোর্ডে কক্ষে প্রবেশ করার পরে আপনাকে যতক্ষণ পর্যন্ত না পারমিশন দিবে সম্মানিত সদস্যবৃন্দ বসার জন্য, ততক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন এবং অ্যাটেনশন অবস্থায় থাকবেন। আপনি স্ট্যান্ড এট ইজ হবেন না। আপনার ইচ্ছা মতো আপনি হাত পা নাড়িয়ে আরাম করে দাঁড়িয়েলেন, সেটা না, আপনাকে অ্যাটেনশন অবস্থায় দাঁড়ান। এটাও কিন্তু আপনার প্রতিটি ভাইবা বোর্ডে ঢোকার পর থেকে প্রতিটি মুহূর্ত কিন্তু আপনার নামের পাশে নাম্বার যোগ হচ্ছে যে আপনি কত নাম্বার পাচ্ছেন। আপনি প্রথম ঢুকলেন, ঢুকে দেখা গেল যে ভাইবা বোর্ডের সবাই আপনাকে ফার্স্ট সাইটে কিন্তু আপনি দেখবে যে আপনার ড্রেস কিরকম, হাউ প্রপারলি ইউ আর ড্রেসড। আপনি এমন একটা জামা পরলেন যেটা কালার এই ভাইবা বোর্ডের যারা সদস্য, তারা প্রবীণ সদস্য, তারা তাদের কাছে পছন্দনীয়, এই কালারটি অপছন্দনীয়। আপনি এমন একটা জুতা পরে গেলেন যে জুতা আপনার মানানসই নয়। আপনি এমন জিন্সের প্যান্ট পরে গেলেন যেটা আপনি ক্যাজুয়াল ড্রেসে পরেন, সেটা নিশ্চয়ই আমাদের যারা প্রবীণ সিনিয়র সিটিজেন যারা ভাইবা নিবে তাদের কাছে পছন্দ হবে না। আপনি চুল কাটেন না, আপনার চুল খুব ভদ্রচিত্ত নয়, আপনার চুল আপনার কান ঢেকে দিয়েছে, কিংবা আপনি ক্লিন শেভেন নন। আপনি যদি দাড়ি আপনার থাকে, ঠিক আছে, আপনার যদি আগে থেকে থাকে ইটস ওকে, আপনি ট্রিম করে নেন, কিন্তু আপনি এমন একটা হেয়ার কাট নিয়ে প্রবেশ করলেন যেটা দেখেই বোঝা যাচ্ছে যে ইউ আর নট স্মার্ট এনাফ। আপনার সামগ্রিক আপনার বডি ফিগার দেখে, কাপড় চোপড় দেখে আপনাকে কখনোই মনে হচ্ছে না ইউ আর স্মার্ট বয়, অথবা আপনি হাইজিন মেনটেন করেন। তো নিশ্চয়ই এই হাইজিন মেনটেন করাটা কিন্তু আমাদের যে আমাদের উচ্চ শিক্ষিত হয়েছি সেটাও কিন্তু এই যে সৌন্দর্য বোধ, এই যে হাইজিন মেনটেন করে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আপনার দামি কাপড় জামা পরতে হবে নট নেসেসারি, আপনি সাধারণ কাপড় পরতে পারেন, কিন্তু সেটার কালার কি, রং কি, সেটা কি ভদ্রচিত্ত নাকি কটকটে রং। আপনি লাল একটা শার্ট পরে গেলেন, অথবা আপনি ব্লু এমন কালো একটা শার্ট পরে গেলেন, আপনাকে দেখে মনে হবে যে আপনি র্যাবের সদস্য। এইগুলো কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। দুই, আপনি মনে রাখবেন যে আপনার যারা ভাইবা নেবে তারা কিন্তু ওখানে সবাই 4 জন বা 3 জন যাই হোক, সংখ্যা যাই হোক, তারা প্রত্যেকে তারা ইন্ডিভিজুয়াল মার্কিং করবে আপনাকে, ঠিক আছে। এখন আপনাকে এমন হতে পারে যে আপনার 4 জনের মধ্যে একজন খুবই উনি খুব ইমোশনাল, খুব রেগে যান, যে কোনো প্রশ্ন উত্তর না পারলে উনি রেগে যান, হতে পারে। 3 জন খুবই জেন্টল, হতে পারে। তো কেউ হয়তো কোনো ভাইবা যে গ্রহিতা, উনি আজকে ওই দিনকার জন্য হয়তো উনি অসুস্থ থাকতে পারে শারীরিকভাবে, ওনার হয়তো ভালো লাগছে না। তো আপনাকে মনে করতে হবে যে আপনাকে এই 4 জনকে কিন্তু স্যাটিসফাই করতে হবে। আপনি যদি 3 জনকে স্যাটিসফাই করেন, একজনকে আপনি আপনার কথা দিয়ে আহত করেন, তাহলে তিনি কিন্তু আপনার নাম্বার অনেক কমিয়ে দেবেন। সেজন্য ভাইবা বোর্ডে যারা থাকেন তারা বেশ কতগুলি বিষয় আপনার লক্ষ্য করেন। সেগুলো কি কি লক্ষ্য করেন সেগুলো আপনাকে আমি একটু বলতে চাই। যেমন ধরুন, আপনি মানসিকভাবে কতটুকু সুস্থ, সেটা কিন্তু এখানে যে মনোবিজ্ঞানী বসে আছেন তিনি কিন্তু খেয়াল অবজার্ভ করবেন যে আপনি মানসিকভাবে একজন সুস্থ মানুষ। আপনার যারা অন্য যারা সাক্ষাৎ নেবেন, আপনার ভাইবা নেবেন, তারা কিন্তু দেখবেন যে আপনি যখন কথা বলছেন তখন আপনার ব্যক্তিত্ব কোন পর্যায়ে আছে। আপনি খুবই মেধাবী, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু আপনার যে প্রশ্ন উত্তরের যে স্টাইল, সেটা আপনার মেধা প্রকাশ করে না, আপনি কিন্তু নাম্বার কম পাবেন। আপনি মধ্যম মানের রেজাল্ট করেছেন অনার্সে, মাস্টার্সে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান, আপনি সুন্দর করে কথা বলতে হবে, আপনাকে স্যাটিসফাই করতে হবে। আপনি শুনলে অবাক হবেন যে আপনার ভাইভাতে যে সকল প্রশ্ন করবে সব প্রশ্ন আপনি পারবেন উত্তর দিতে। এটা কিন্তু যারা ভাইভা গ্রহণ করছেন, শিক্ষকবৃন্দ বা যারা ওখানে থাকবেন, তারা কিন্তু সেটা কল্পনা করেন না যে আপনি সব পারবেন। যদি আপনি সব পারেন, ভেরি গুড, আপনাকে তারা এক্সট্রা অর্ডিনারি মেধাবী একজন পরীক্ষার্থী বলে, প্রতিযোগী বলে গণ্য করবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভাইবা বোর্ডে আপনাকে সবসময় জিততে দেওয়া হবে না, আপনাকে হারিয়ে দেওয়া হবে প্রশ্ন। আমার মনে আছে আমি যখন 13তম BCS যখন আমি ভাইভাতে যাই, তখন আমার ফরেন একজন সাক্ষাৎ প্রার্থী, একজন ভাইবা গ্রহণকারী আমার কোন একটা প্রশ্নের উনি সন্তুষ্ট ছিলেন না, আমার উত্তরে সন্তুষ্ট ছিলেন। আমার স্পষ্ট মনে আছে তিনি
আমাকে কিছু ইরিলেভেন্ট প্রশ্ন করছিলেন আমার দৃষ্টিতে, যেগুলো রেলিভেন্ট না বিসিএস পরীক্ষার জন্য, ব্যক্তিগত প্রশ্ন করছেন, যেগুলো দাপ্তরিক বিষয়ে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এসব কেন সিভিল সার্ভেন্ট দেখে নেয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বারবার এগুলি প্রশ্ন করছে। আমি যতই বলছি যে আমি সিভিল সার্ভিসে এসে এই যে অপকর্ম সেগুলি রোধ করতে চেষ্টা করব, তিনি সন্তুষ্ট নন। তখন যিনি ভাইবা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তিনি অনেকটা রাগ করেই বলেন, gentlemen, you ask him relevant questions. এই কথা বলার কারণে তিনি অনেক ক্ষুব্ধ হলেন। ক্ষুব্ধ হয়ে আমাকে উনি বললেন যে, what's your first preference? I say foreign service. Okay, foreign service. I have a question to you. Okay, sir. বললো যে, can you tell me the political crisis of Ethiopia? ইথিওপিয়া তখন পলিটিক্যাল ক্রাইসিস চলছিল, গৃহযুদ্ধ চলছিল। তখন আমাকে বললো যে ইথিওপিয়ার পলিটিক্যাল ক্রাইসিস, এবং সেটা আমার জানা ছিল না। আমি কিছু কিছু জানতাম, যতটুকু জানতাম সেটা আমি বলতে শুরু করলাম, কিন্তু তিনি আমাকে আটকাবেন। সেজন্য তিনি বললেন, নো জেন্টলম্যান, ইউ হ্যাভ টু স্পিক ক্রনোলজিক্যালি ইয়ার আফটার ইয়ার। ইয়ার আফটার ইয়ার তো মেনশন করে আমার পক্ষে কার পক্ষে ঠিক করবে বিষয়টা। আমি বললাম, স্যার, আই ক্যানট mention year after year. তখন উনি বললেন, okay, I have another question. Can you tell me the capital city of Eritrea? What is the capital city of Eritrea? এরিত্রিয়া তখন আফ্রিকার একটা দেশ, যে সবেমাত্র স্বাধীন হয়েছে। আমি সেটার রাজধানীর নাম আমার মনে ছিল না। আমি বললাম, স্যার, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। উনি বলে, gentlemen, I have nothing to ask you. তুমি কি কারণে ফরেন সার্ভিস দিয়েছো, আমার বোধগম্য হচ্ছে না। আই হ্যাভ নাথিং টু আস্ক। এটা ছিল যে উনি একটু আগের কথায় উনি একটু রেগে গিয়েছিলেন। তো আমি কিন্তু পরবর্তী সময়ে অন্যান্য প্রশ্ন যখন উনি করলেন, অন্য ইয়ারাজ করলেন, তখন আমি সেগুলো জবাব দিলাম। সুন্দর হয়েছিল এবং আমি কোয়ালিফাই করলাম। দেখুন, আপনি ভাইবা বোর্ডে যখন যাবেন, তখন আপনার এমনও হয়, আমরা দেখেছি যে একসাথে 2-3 প্রশ্নকারী আপনাকে প্রশ্ন করবে। এখন তারা দেখে যে আপনার টেম্পারমেন্ট কতটুকু আছে, আপনি কতটুকু সহ্য করতে পারেন। তিন দিক থেকে যখন অ্যাটাক করা হবে আপনাকে, আপনি 3 জনকে সামলাতে পারছেন কিনা, নাকি শুধু আপনি একজন প্রশ্নকারীকে স্টেজ দিচ্ছেন, তাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, তার শুধু প্রশ্নের জবাব দিচ্ছেন, বাকি 2 জনকে আপনি জবাব দিচ্ছেন না, ইগনোর করছেন। এটাও কিন্তু আপনার একটা টেস্ট। সেজন্য আমি বলি যে আপনি খেয়াল রাখবেন, আপনার মনে রাখতে হবে যে আমার 4 জন থাকলে 4 জনকে আমাকে স্যাটিসফাই করতে হবে, এবং সেটা আপনার খুব ইন্টেনশনালি, খুব কেয়ারফুলি সেটাকে হ্যান্ডেল করতে হবে। আপনি যদি 3টা প্রশ্ন করে আপনি একজনের একটা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের জবাবটা দিয়েই আপনি দ্বিতীয় জনের কাছে কথা বলেন, স্যার, আমি আপনার এই প্রশ্নের জবাব দিচ্ছি, এটাই। আপনি তারপরে থার্ড প্রশ্নে যান, দেখবেন যে তারা খেয়াল করবে যে আপনি 3 জনকেই স্যাটিসফাই করছেন এবং আপনি ইউ আর স্মার্ট এনাফ। আর যদি আপনি একজনের প্রশ্ন শুনলেন, 2 জনের প্রশ্ন আপনি ভুলেই গেলেন, আপনি যদি জিজ্ঞেস করেন, স্যার, আপনি কি বলতে চেয়েছিলেন, আপনি কি জানতে চেয়েছিলেন, সেটা কিন্তু তারা পজিটিভলি নেবে না, তার নেগেটিভ। সুতরাং আপনার আইকিউটা সেরকম শার্প করতে হবে যে আপনার মনে রাখতে হবে যে কি কি প্রশ্ন ছিল। অনেক সময় আপনি দেখবেন যে আপনি ভাইভাতে তারা যে শুধু আপনার জ্ঞান সম্পর্কে শুধু জানতে চাবে তা না, আপনার অ্যাটিটিউডও কিন্তু টেস্ট করবে। যে আপনি একটা প্রশ্নের উত্তর আপনার জানা নেই, কিন্তু সেই প্রশ্নের উত্তর জানা না থাকলে কিভাবে উত্তর দিতে হবে, সেটা কিন্তু একটা টেকনিক। আমি আমার সকল শিক্ষার্থী বন্ধুদের বলবো যে আপনি যে কোনো ভাইভাতে গেলে দেখবেন যে আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পারবেন না, আপনার জানা নেই। আপনি প্লিজ নেভার গেট নার্ভাস। আপনি নার্ভাস হবেন না। আপনি নার্ভাস না হয়ে আপনি খুব জেন্টলি সেটাকে ফেস করবেন। আপনি বলবেন, স্যার, আমি অত্যন্ত দুঃখিত যে এই বিষয়টি আমার জানার দরকার ছিল, তো আমি তো এটা আমার এখনো জানা নেই, আমি এটা জেনে নিব। আপনি যদি কোনো শিক্ষককে বলেন ভাইবা গ্রহণ করে যে, স্যার, আমি অত্যন্ত দুঃখিত যে এত মূল্যবান একটি বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখনো জানি না, আমি সত্যি খুব দুঃখিত এই বিষয়ে, আমি এটা জেনে নেব, তখন কিন্তু আপনার প্রতি উনি এক ধরনের মার্কস দিয়ে দিবে আপনাকে। যদি সেই প্রশ্নের নাম্বার হয় 4, উনি আপনাকে সেখানে 2 দিয়ে দিবে। আর যে আপনি বলেন, এরকম করেন, আমি দেখাচ্ছি, আপনি এরকম করছেন, এটা কিন্তু নেগেটিভলি তারা নেবে। অথবা আপনি যদি সে উত্তর না জেনে আপনি যদি
আপনার ইচ্ছে মতো গল্প বানিয়ে তাদেরকে বোকা করতে চান, বোকা বানাতে চান প্রশ্নকর্তাকে, তাহলে কিন্তু তারা অনেক ওয়াইজ, তারা কিন্তু বুঝে ফেলবে যে আপনি প্রশ্ন উত্তর জানেন না, আপনি তাদেরকে অনর্থক বোকা বানানোর চেষ্টা করছেন। সেখানে কিন্তু তার নেগেটিভ মার্কিং হবে, সেখানে আপনি 0 মার্ক পাবেন। শুধু যে 0 মার্ক পাবেন তা নয়, পরবর্তী প্রশ্ন থেকেও আপনার কিছু মার্ক কর্তন করবে তারা, কারণ তারা মনে করবে যে আপনি তাদেরকে বোকা বানিয়ে এই বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। সুতরাং ভাইবা বোর্ডে আপনি কখনোই আপনার যারা শিক্ষক থাকবেন, যারা প্রশ্ন করে থাকবেন, তাদেরকে কখনোই আপনি বোকা বানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। যারা মাসফারের যারা সদস্যবৃন্দ সামনে বিসিএস ভাইবা দিবেন বা বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন শুধু বিসিএস বলে কথা নয়, সকল ধরনের ভাইবা ফেসিং এর সময় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বিশেষ করে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার সময় স্যার দেখি যে আমরা যাই উত্তর করি না কেন, সঠিক হোক বা ভুল হোক, কেউ এটাতে আমাদের থামানোর নেই বা কোনো ইনস্ট্যান্ট কোনো রিয়াকশন নাই। কিন্তু ভাইবা এমন একটা পর্যায়ে যেখানে আমরা পরীক্ষা দেওয়ার সময় ইনস্ট্যান্ট আমরা কিন্তু ফিডব্যাক গুলো পেয়ে থাকি। ভুল হলে সেটা নিয়ে তাদের একটা রিয়াকশন অথবা মানে সবকিছুই আপনি প্রিলিমিনারি সময় একটা উত্তর সম্পূর্ণ অপ্রাসঙ্গিক দেওয়া যায়, ভাইবার ক্ষেত্রে এটা দেওয়া এবং কন্টিনিউ করা দুটাই বিপজ্জনক। স্যারের টিপস গুলো স্যার বিশেষ করে প্রশ্ন না পারলে, উত্তর জানা না থাকলে কিভাবে এটা ফেস করতে হয় খুব অসাধারণ ভাবে বলেছেন। এটা আমাদের শুধু শুনলে হবে না, এটা বারবার রিপিট করে শুনতে হবে। আলোচনাটা যখন আপনি আবার রিপিট করে শুনবেন, আলোচনাটা আমরা মার্চ ফরওয়ার্ডের যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করেও এই আলোচনাটা পরে সেখানে সংরক্ষণ করা হবে ইউটিউবে, আপনারা সেখান থেকে আবার শুনবেন। যারা ভাইবা দিচ্ছেন এটা প্রতিনিয়ত বারবার শুনবেন, কোথায় আপনার অসুবিধা হচ্ছে, ত্রুটি হচ্ছে, আপনি নিজে নিজে রিহার্সাল করবেন, এই সমস্ত বিষয়গুলো আপনি একটু খেয়াল করবেন প্লিজ। আমি আমার আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিজে কল্পনা করুন যে আপনি যদি একটি প্রতিষ্ঠানের সিইও হন, প্রধান নির্বাহী হন, অথবা আপনি যদি একটি ভাইবা বোর্ডের প্রধান হন বা প্রশ্নকারী হন, বা আপনি একটি যে কোনো প্রতিষ্ঠানে আপনি সিইও হন, আপনি যখন 5 জন লোকের মধ্য থেকে একজন লোককে আপনি সিলেক্ট করবেন পরীক্ষার ভাইবা বোর্ডে, তখন আপনি কোন কোন বিষয়গুলি আপনি গুরুত্ব দেবেন, এটা আপনি একবার কল্পনা করুন। তখন দেখবেন যে আপনি এমন একজনকে চাচ্ছেন 5 জনের মধ্যে, যিনি মেধায় অবশ্যই মেধাবী, চলন বলন সব দিক দিয়ে সে স্মার্ট, এবং তার শারীরিক সুস্থতা প্রমাণ, তার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করছে যে এই ব্যক্তিটি শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, এবং সে তার যে মেধা আছে সেটা সে প্রমাণ করছে তার উত্তরের মধ্যে দিয়ে এমন ভাবে যে হি আর শি ইজ নট বোস্টিং। সে বলছে না যে আমি অনেক মেধাবী, স্যার আমাকে নিয়ে নেন, আমি আপনার অফিসকে অনেক ভালো চালাবো, আমি অনেক মেধাবী, অন্য চেয়ে আমাকে নেন। কিন্তু তার প্রশ্নের উত্তরের মধ্যে এমন ধরনের কিছু টেকনিক আছে, এমন সুন্দর করে সে কথা বলছে যাতে বুঝতে পারছে নিয়োগকারী যে এই ছেলেটি বা এই মেয়েটি অত্যন্ত পরিশ্রমী হবে, সে অনেক সিনসিয়ারলি কাজ করবে। এটা আমি যত ব্যক্তিগত জীবনে যত ভাইবা দিয়েছি, বিসিএস সিভিল সার্ভিসে আসার আগে আমি ভাইবা দিয়েছি, সেখানে আমার কাছে মনে হতো কি আমি সবচেয়ে কনফিডেন্ট ছিলাম যে আমি রিটেনে যাই নাম্বার পাই না কেন, আমি ভাইবাতে ফার্স্ট হব। এবং আমি যখনই ভাইবা ফেস করেছি কোনো ভাইবাতে কিন্তু আমি ফেল করি নাই, মানে ওই চাকরিতে আমার ফেল হয়নি। এর একটি অন্যতম কারণ হচ্ছে, ধরুন এখন প্রচন্ড শীত, আমি একটা শার্ট গায়ে দিয়ে ওখানে ভাইবা বোর্ডে গেলাম, আমি কখনো যেতাম না। ধরুন প্রচন্ড গরম, গ্রীষ্মকাল, আমি একটা স্যুট পরে টাই পরে সেখানে যাব না, উৎকট। এটা কিন্তু কখনো স্মার্টনেস না। আপনি যখন যে সিজন হবে সেই সিজনে আপনি আপনার শার্টটি আপনি খুব শীতের সময় আপনি যাচ্ছেন একটা হাফ শার্ট পরে, ঠিক আছে, আপনি গরমের সময় যাচ্ছেন আপনার একটা হাফ শার্ট পরে, তো এটা কিন্তু কর্তৃপক্ষ চায় না, তারা চায় আপনি একটা ফুল স্লিভ শার্ট পরে যাবেন। মেয়েদের ক্ষেত্রে যেমন হয়, যারা নারী তারা অনেকে আছে ভাইবা বোর্ডে তারা এমন মেকআপ নিয়ে যায় যে মেকআপটা তাদের প্রথমেই তাদের জন্য একটা নেগেটিভ পয়েন্টস নিয়ে আসে। যারা ভাইবা নেয় তারা এই অত্যধিক মেকআপ দেখে, হ্যাঁ, তখন তারা ধরে নেয় যে ইজ হি হিয়ার ফর অ্যাক্টিং। অনেকে প্রশ্ন করে ভাইবাতে, আপনি কি অ্যাক্টিং করতে এসেছেন এখানে, আমরা কি সিনেমা তৈরি করব, এরকম ইনসাল্টিং প্রশ্ন কিন্তু করে। সুতরাং আপনি খুব মেকআপ নেবেন না, আমি তার কথা বলছি না, আপনি খুবই মার্জিত না নিলেই নয়। অনেকে তো মেকআপ নেয় না, তাদের জন্য কি চাকরি হয় না? হয়, কারণ ভাইবা বোর্ডে যারা থাকে তারা জানে যে এই মেয়েটি মেকআপ ছাড়াই এসেছে, মেকআপকে গুরুত্ব দিচ্ছে, সে কিন্তু তার মেধাকে গুরুত্ব দিচ্ছে।
এমন ড্রেস পরে আসছে যেটা শালীন। জি বলুন। একটু একটু করে আলোচনা ইয়ে করছি স্যার, সেটা হচ্ছে আপনার ক্যামেরাটা স্যার প্রথমে খুব ভালোভাবেই ছিল, এখন একটু সরে যাওয়াতে মনে হয় আপনাকে একটু অস্পষ্ট দেখাচ্ছে স্যার, একটু কাইন্ডলি যদি দেখতেন যদি সম্ভব হতো। এখন কি ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বলুন বলুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আমাদের ভাইবার জন্য একটা তো হচ্ছে স্যার আপনি বললেন যে একটা মানসিক একটা শারীরিক প্রস্তুতির বিষয় আপনি যেগুলো বললেন, আমাদের লেখাপড়ার ওয়াইডনেসটা কি রকম হওয়া উচিত স্যার, আমাদের স্কোপ অফ আওয়ার স্টাডি ফর ফেসিং। দেখুন আপনি 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 ইউ আর এ কম্পিটিটর। আপনি যখন কোনো বিষয়ে কম্পিটিশনে আছেন তাহলে আপনার মনে একটা বিষয় প্রথম রাখতে হবে, সেটা হচ্ছে যে আই এম ইন এ কম্পিটিশন। কম্পিটিশন থাকার অর্থ হচ্ছে যে আমি এমন কিছু কিছু বিষয় জেনে নেব অল্প সময়ের মধ্যে, রাতে কিংবা খুব ভোরে উঠে, যেগুলো আমার বন্ধুরা যারা থাকবে অথবা আমার যারা ফেলো কম্পিটিটরস থাকবে তারা জানবে না। এখন তো আমি যারা নিউ জেনারেশন তাদেরকে তো এগুলো শেখানোর দরকার নেই, কারণ তারা গুগল মামাকে পাচ্ছে, ইউটিউব পাচ্ছে, তারা সারা ওয়ার্ল্ডের তারা হিস্ট্রি, পলিটিক্যাল সিচুয়েশন কিংবা জিওগ্রাফিক্যাল বিষয়গুলো সবগুলি তারা ঘরে বসে জানতে পারছে, শিক্ষকের দরকার নেই এবং বিশেষ গাইডের তো দরকার নেই। আমাদের সময় তো বিশেষ গাইড দেখে দেখে আমরা পড়তাম, আমাদের সময় গুগল ছিল না, আমরা তো ইউটিউব ছিল না আমাদের সময়। এখন আপনি যে কোনো বিষয়ে সার্চ দেন, সার্চ দিলে আপনি গুগল বলে দিবে এটার উত্তর কি হবে। এই জন্য আমি বলছি যে যদি প্রস্তুতি নিতে চান আপনি ভাইবার জন্য, তাহলে আপনি রিটেন টেস্টের যে প্রস্তুতি নিয়েছেন সেটা মাথায় রেখে আপনি প্রস্তুতি নেবেন এবং আপনি মনে করবেন যে আপনি যিনি ভাইবা আপনার নেবে তিনি যে কোনো ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে এবং যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, সেগুলো আপনি যদি শুধু অন্যের চেয়ে একটু বেশি জানেন তাহলেই তো আপনি কম্পিটিটিভ পরীক্ষায় বেশি মার্কস পাবেন। যারা প্রশ্নকর্তা তারা কিন্তু সবারই ভাইবা নিচ্ছে, তাই না? তো তাদের চেয়ে যদি আপনি একটু সুন্দর করে বলেন, স্পষ্ট করে বলেন, কনফিডেন্টলি বলেন, আপনি একটু জেনে বলেন, আপনাকে 10টা প্রশ্ন করা হলো, ভাইবার সময় কতক্ষণ? 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের বেশি তো নয়, কোনো কোনো সময় 20 মিনিট হতে পারে, তার বেশি কিন্তু ভাইবা নেওয়া হয় না সিভিল সার্ভিসে। প্রাইভেট সেক্টরে যেটা ভাইবা হয়, আপনি যদি আমার মনে আছে যে আমার মেয়ে, আপনি জানেন যে সে আমেরিকায় পড়াশোনা করে এখন আমেরিকায় একটা বড় কোম্পানিতে চাকরি করছে। তো তার যখন ভাইবা হয়েছিল তখন সে বলছে আমার ভাইবা হবে 2 দিন ব্যাপী। প্রথম দিন আমার হোটেলে যেখানে আমাকে থাকতে হলো কোম্পানির টাকায়, সেখানে 25 জন পরীক্ষার্থী থাকবে। তো 25 জনের জন্য একটা ডিনার পার্টি থাকবে। সেই ডিনার পার্টিতে আমার ম্যানেজমেন্টের টপ লেভেল থেকে এমডি থেকে শুরু করে সবাই থাকবে, অর্থাৎ আরো প্রায় 15 জন থাকবে, তাদের সাথে আমাদের ডিনার করতে হবে। ওই যে ডিনার, বাফেট ডিনার, এই ডিনারে তারা আমাদের পরীক্ষা নেবে, আমরা কিভাবে হাঁটছি, আমরা কি ড্রেস পরে যাচ্ছি, আমরা কি খাচ্ছি, আমরা আমাদের কাঁটা চামচ কিভাবে ধরছি, আমরা পাশের যিনি বসে আছেন ওই কোম্পানি তার সাথে কিভাবে কমিউনিকেট করছি, আমি কতটুকু হাসছি কিংবা আমি খুব সিরিয়াস কিনা, আমি কোনো কথায় হাসছিও না, আমি কারোর সাথে হ্যালো বলছি না, আমি গুড ইভিনিং বলছি না, কার্সি ম্যানার্স গুলি সব দেখবে আগের দিন। পরের দিন আমার মেয়ের কথাই বলছি, আবার পরের দিন যখন ভাইবা হবে তখন ভাইবাটা হবে কি, আমাদের দেশে যেমন একসাথে 4 জনের হয়, তাই না, একটা রুমে, তাদের ওই বড় কোম্পানিগুলোতে ভাইবা একসাথে কখনো হয় না। তারা করে কি, টাইম স্লট দেওয়া আছে, মিস্টার ডেভিড তার ভাইবা নেবে ধরেন 45 মিনিটস, 45 মিনিটস পরে তাকে 5 মিনিটের জন্য ব্রেক দিবে অথবা 10 মিনিটস, তারপরে জয় মিস্টার এক্স এর কাছে, মিস্টার এক্স আবার 45 মিনিটস তার ভাইবা নেবে, বিভিন্ন বিষয় জানবে। এরকম 4 জন 4টা রুমে বসে বসে পর্যায়ক্রমে তার ভাইবা নেওয়ার পরে 25 জনকে, তারপরে দেখা গেল ওখান থেকে মাত্র 3 জনকে তারা সিলেক্ট করেছে। এই সিলেকশনের মধ্যে তাদের বিষয়ের ব্যাপারে তাদের কতটুকু জ্ঞান আছে সেটা জানা হয়েছে, সে কতটুকু পজিটিভ মাইন্ডেড সেটা দেখা হয়েছে, সে কি নেগেটিভ কিনা, সে হাসি খুশি কিনা, সে সবার সাথে পাবলিক রিলেশন ভালো আছে কিনা, অথবা সে তার অন্য বিষয় শেখার বিষয়ে আগ্রহ আছে কিনা, তাকে এই কোম্পানির অ্যাসেট হিসাবে গণ্য করা যায় কিনা, যে তাকে আমরা ট্রেন করলে একসময় সে অনেক কিছু দেবে এই কোম্পানিকে, এই বিষয়গুলিকে দেখা হয় 4 ঘন্টা। আর আমরা সিভিল সার্ভিসের যে পরীক্ষাটা সেটা তো অনলি 15 মিনিটস 20 মিনিটস, সুতরাং আপনি 20 মিনিটসের জন্য অনেক বড় ধরনের একটা প্রিপারেশন নেবেন। আপনি যে বিষয়টা আপনি পারবেন না, আমি আবার রিপিট করি, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারেন, নো ডাজন্ট ম্যাটার, এতে কিছু যায় আসে। আপনি যিনি প্রশ্ন করেছেন ওনাকে আমি যদি প্রশ্ন করি, আপনি প্রশ্ন করেন, উনি অনেক প্রশ্ন উত্তর পারবেন, উনি নিজেও সেটা জানেন, যতই প্রবীণ বা অভিজ্ঞ।
সেহেতু আপনি যেটা করবেন, আপনি খুব বিনয়ের সাথে বলবেন যে স্যার এই বিষয়টা আমি এখনো জানি না, এটা দুঃখজনক, আমি জেনে নেব স্যার। এই যে পলাইটলি আপনি ফেস করলেন স্মার্টলি, এটা আপনার মার্ক ক্যারি করবে। আমি আবার রিপিট করছি, মার্ক ক্যারি করবে। সুতরাং নেভার গেট নার্ভাস, আপনি নার্ভাস হবেন না। আপনি সবসময় মনে করবেন এই চাকরি না হলে অসুবিধা নেই, আমি নেক্সট বিসিএস এ, আমি 42nd বিসিএস এ আমি আসবো, আমি 43rd এ আসবো, আমার তো বয়স আছে। আপনি যদি এতটুকু কনফিডেন্স হন যে এই বিসিএস এ বা এই রিটেন টেস্টে না হলে ডাজন্ট ম্যাটার, আমি পরবর্তী বিসিএস এ আসবো, তাহলে আপনি এই বিসিএস এ আপনার চান্স হবে। কথাটা আই রিপিট, আপনি যদি মনে করেন যে আমি এই বিসিএস এ না হলে আমার কিছু যায় আসে না, আমি ভাইভাতে আসছি, নো ম্যাটার, ডাজন্ট ম্যাটার, আপনি এই বিসিএস এ আপনার চান। আর আপনি যদি মনে করেন হায় আমার যদি এই ভাইভা খারাপ হয় তাহলে তো আমার শেষ, আমার তো চাকরি হবে না, আমি এত কষ্ট করে রিটেন দিলাম, আপনার হবে না। কারণ আপনি নার্ভাসে এমন সব আচরণ করবেন, আপনার মনোবিজ্ঞানী যিনি আছে তিনি ভাববে এই মেয়েটা সুস্থ না, এই ছেলেটা সুস্থ না, সে অ্যাবনর্মাল, তাকে নেওয়া যায় না, সে কিভাবে সিভিল সার্ভেন্ট হবে, সে এই 30 বছর 30 ইয়ার্স কিভাবে সার্ভ করবে দেশে। জি, প্রশ্ন করুন। স্যার ইয়েতে সম্ভবত আপনারা যখন স্যার পরীক্ষা দিচ্ছিলেন তখন বোধহয় ভাইভা বোর্ডে স্যার একজন আলাদা করে সাইকিয়াট্রিস্ট থাকতেন, রাইট? জি, স্যার 27th বিসিএস থেকে এটা ওই আলাদা করে মনোবিজ্ঞানী না রেখে ওরা এখন মেন্টাল এবিলিটির উপরে প্রিলিমিনারিতেও পরীক্ষা নিচ্ছে, রিটেনেও পরীক্ষা নিচ্ছে। 27 বিসিএস থেকে মেন্টাল এবিলিটির উপর 50 মার্কসের প্রশ্ন হয় রিটেন পরীক্ষায়, এবং 35 বিসিএস থেকে প্রিলিমিনারিতেও 15 নাম্বার প্রশ্ন সংযুক্ত করেছে মেন্টাল এবিলিটি বিষয়ে। এখন আলাদা মনোবিজ্ঞানী না রেখে 3 জন সাধারণত বোর্ডে থাকেন। আপনি যাদের কথা বললেন হয়তো সিনিয়র সিভিল সার্ভেন্ট অথবা পাবলিক সার্ভিস কমিশনের একজন সম্মানিত সদস্য তো থাকেনি বোর্ড চেয়ারম্যান হিসেবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা এই ধরনের গণমাধ্যম ব্যক্তিত্ব লোককে রাখা হয় সাধারণত। স্যার এখানে আমাদের একজন তরুণ বন্ধু প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে সে বিসিএস ট্যাক্সেশন ক্যাডার হচ্ছে তার প্রথম চয়েস। যেহেতু আপনি ট্যাক্সেশন ফ্যামিলি ট্যাক্সেশন অ্যাডমিনিস্ট্রেশনের একজন সিনিয়র মেম্বার, সেই হিসেবে যদি স্যার আপনি বলতেন ট্যাক্সেশন ক্যাডারের যারা ভাইভা ফেস করবে তাদের প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত, এবং ট্যাক্সেশন ক্যাডারের কাজের বৈচিত্র্যটা কেমন, প্রমোশনের সম্ভাবনা কেমন, এই বিষয়ে যদি স্যার আপনি একটু আলোচনা। দেখুন, অনেক সময় যারা যেটা ফার্স্ট প্রেফারেন্স থাকে বা সেকেন্ড প্রেফারেন্স থাকে তার উপর অনেক সময় ভাইভা বোর্ডে প্রশ্ন করা হয় যে তুমি, প্রশ্নগুলি এরকম যে তুমি এই ক্যাডারকে কেন চুজ করলে প্রথম, কিন্তু আপনি এই ক্যাডারকে চুজ করে যে আপনি এই ক্যাডারে আসবেন নট নেসেসারিলি, এটা আপনি সম্ভব নাও হতে পারে, আপনি অন্য ক্যাডারও আপনার হতে পারে, কিন্তু আপনি যে ক্যাডারকে আপনি প্রেফারেন্স দিয়েছেন সেগুলির ব্যাপারে আপনার কিছু তথ্য দিয়ে আপনার অবশ্যই জানা দরকার। জানা থাকলে তখন বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ খুশি হয় যে আপনি জবাব দিচ্ছেন। আপনি রাজস্ব বোর্ড সম্পর্কে কিছু জানেন না, আপনি কর জিডিপি সম্পর্কে আমাদের কেন পিছিয়ে আছে, আমাদের করদাতার সংখ্যা কিরকম আপনার দেশে, আপনি কর কতটুকু জাতীয়, আমাদের যে উন্নয়নে কতটুকু জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা, কত % আমরা রেভিনিউ সরকারকে দিই, এই বিষয়গুলি জানা খুব কঠিন বিষয় নয়। এগুলো আপনি দেখবেন প্রতিনিয়ত পত্র পত্রিকা এগুলো ফিচার আকারে আসে, লেখা হিসেবে আসে। এছাড়াও আমাদের যখন ইনকাম ট্যাক্সের বিভিন্ন উৎসব আসে, আয়কর দিবস আসে বা অন্যান্য সময় আমরা কিন্তু আয়কর মেলায় এই বিষয়গুলো আমরা বলি, জনগণের জন্য বলি। যারা সচেতন তারা কিন্তু এই বিষয়গুলো জেনে নেয়। আপনি যখন আপনি কোনো বিষয়ে ফার্স্ট প্রেফারেন্স থাকে সেই ব্যাপারে অবশ্যই আপনার কিছু বাড়তি প্রস্তুতি থাকতে হবে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ভাইভা পরীক্ষায় বা মৌখিক পরীক্ষায় কিন্তু আপনি নিজেও কিন্তু এই ভাইভা গ্রহণকারীদেরকে আপনি কিন্তু করতে পারেন, ডাইভার্ট করে নিতে পারেন। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই, আমাকে যেহেতু আমি ইংরেজি সাহিত্যে পড়েছি তখন আমাকে তখন প্রফেসর কবির চৌধুরী ছিলেন আমার বোর্ডে, উনি মরহুম প্রবীর চৌধুরী, ওনার মেয়ে শাহিন মাহমুদ আমার শিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো উনি যখন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, জি জি জাতীয় অধ্যাপক প্রফেসর কবির চৌধুরী, তো উনি আমাকে প্রশ্ন করলেন শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি নিয়ে উনি প্রশ্ন করলেন। তা আমি প্রশ্ন করার পরে উত্তর দিয়ে আমি চিন্তা করলাম যে আমি নিজেও কিছু অন্যদিকে প্রসঙ্গটাকে টেনে নিয়ে যাই, দেখি যে বিষয়গুলো আমি বেশি ভালো পড়ি জানি সেগুলোর দিকে নিয়ে যাই। এটা কিন্তু একটা বিরাট টেকনিক। আপনি যখন প্রশ্ন করতে প্রশ্ন করবে, উত্তর দেওয়ার সময় যদি আপনি এমন একটা বিষয় আপনি নিজে একবার পয়েন্ট আউট করেন, তাহলে দেখবেন এর পাশাপাশি ওইদিকে প্রশ্নকর্তা চলে যাবে, জানতে চাবে আচ্ছা এইটা কি বললেন, এটা কি করেন, কেন করলেন, কেন করবেন, এই বিষয়টা কি বলেন তো, এরকম। তা
তা আমাকে ট্র্যাজেডি নিয়ে প্রশ্ন করার পরে আমি বললাম ট্র্যাজেডি কেমন লাগে, ট্র্যাজেডি থেকে আমরা কি শিখছি। তো আমি বললাম যে আমি ট্র্যাজেডির পাশাপাশি ট্র্যাজি কমেডিও কিন্তু স্যার আমার খুব প্রিয়। ইংরেজিতে বললাম ট্র্যাজি কমেডি। তখন তিনি বললেন যে ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াই ইউ লাইক ট্র্যাজি কমেডি, ট্র্যাজি কমেডির কন্টেন্ট গুলি কি থাকে, কেন ট্র্যাজি কমেডি লেখা হয়, কেন লিখেছিলেন শেক্সপিয়ার, এর মধ্যে কি একটা ট্র্যাজি কমেডির উদাহরণ দেন, ওখানে কি ছিল। আমি তো একদম তোতা পাখির মতো বলে যাচ্ছি। তো এটা শুনে যারা বাকি যে 2-3 জন ছিলেন প্রশ্নকারী, তারা কিন্তু দেখলো যে আমি আমার বিষয় ভিত্তিক আমার অনেক বিষয় জানা আছে। প্রফেসর কবির চৌধুরী তখন খুশি হলেন যে আমি এই প্রশ্নগুলি উত্তর দিচ্ছি, খুব ফ্রিকুয়েন্টলি দিচ্ছি এবং খুব স্পন্টিনিয়াসলি দিচ্ছি। সেই জন্য আমি বলি যে যিনি প্রশ্নকর্তা তাকেও কিন্তু আপনি গাইড করে এমন কিছু রেলিভেন্ট হতে হবে। রিলিভেন্ট না, আপনাকে সমুদ্রের প্রশ্ন করলে আপনি আকাশের কথা বলেন, সেটা তো হবে না। সমুদ্রের প্রশ্ন করলে আপনি সমুদ্রের অনেক বিষয় আছে আপনি জানেন, সে বিষয়ের দিকে যান না, একটু শব্দটা জাস্ট আটার করেন, উচ্চারণ করেন, দেখবেন যে আপনাকে ওই প্রশ্ন জানতে চাবে। হ্যাঁ, যে সমুদ্র সীমা কি, বা আপনাকে মানে বললো যে ব্লু ইকোনমি কি, তা আপনি সমুদ্রের কথা বলতে গিয়ে আপনি হঠাৎ শব্দ উচ্চারণ করলেন যে স্যার আমরা তো এখন বাংলাদেশ তো ব্লু ইকোনমি নিয়ে আমরা খুব কনসার্ন, আমরা আমাদের প্ল্যান আছে সরকারের যে আমরা ব্লু ইকোনমিটাকে আরো বেশি স্ট্রেনথেন করতে চাই। তখন উনি বলবে হোয়াট ডু ইউ মিন বাই ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি কি, এই তখন আপনি বলতে থাকবেন, কারণ আপনি এটা পড়াশোনা করে গেছেন। এইভাবে আপনি নিজে তো কন্ট্রোল করতে পারেন 3-4 মিনিট 15 মিনিটের মধ্যে, তখন কিন্তু দেখবেন আপনার মার্ক বেড়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার এখন অন্য একটা বিষয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের তো স্যার সারা বছর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ গ্রাজুয়েটস বের হয়, সেই পরিমাণে আমাদের কর্মক্ষেত্র নাই, সেটা পাবলিক সেক্টরে হোক বা প্রাইভেট সেক্টরে হোক। আমাদের অনেককেই নিজেকে কিছু করতে হয় এবং সম্ভবত এখনো পর্যন্ত নিজে কিছু করা বা সেলফ কিছু করা, এটাই বোধহয় এমপ্লয়মেন্টের দিক থেকে আমাদের এখানে সবচেয়ে বড় সেক্টর এখনো পর্যন্ত। এবং সেটা করার জন্য স্যার আমাদের পার্টিকুলার কিছু স্কিলের দরকার হয়। আমরা স্যার বিভিন্ন সময় আমরা টুকটাক যে ছোটখাটো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকি, একেবারে ইভেন আমি যদি আপনাকে মেনশন করতে চাই কম্পিউটার অপারেটর চাই বা এরকম যে কিছু ডিজাইন করতে পারি কিনা, এরকমও যখন চাই আমরা দেখি যে শত শত সেখানে অ্যাপ্লিকেশন থাকে, যখন তারা ভাইভা বোর্ডে অথবা লিখিত পরীক্ষায় অথবা একেবারেই ওভার ফোন যে কমিউনিকেশন গুলো হয়, সেক্ষেত্রে ওরা একেবারে খুবই মানে দুর্বল অবস্থায় তাদেরকে পাওয়া যায়। এখন ধরেন স্যার করোনার কারণে আমাদের 7-8 মাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। একদিক থেকে আমাদের পড়ালেখার ফরমাল যে বিষয় সেটা অনেকটাই বন্ধ হয়ে আছে। এটা কিন্তু আবার আমরা অনেকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারতাম, কোনো একটা বিষয়ে একটা পার্টিকুলার একটা ফিল্ডে আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট বা কোনো একটা বিশেষ বিষয়ে একটা পারদর্শিতা বা এই ধরনের একটা বৃত্তিমূলক একটা চেষ্টা আমাদের থাকতে পারতো। এই বিষয়ে স্যার আপনি কি বলবেন আমাদের ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? দেখুন, ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ ইস্যুজি। সেটি হচ্ছে যে আপনি যিনি জব সিকার, তার কিন্তু কোনো অপশন নেই, তার কোনো করোনা কোভিডও নেই, তার জীবনে আরাম বেড়ানোর সুযোগও নেই। আমি তো খুবই হার্ডলাইনের এই বিষয়ে, খুবই হার্ডলাইনার। যিনি চাকরি যিনি চান, তার তো 2 বছর বা 3 বছর তার কঠিন সময়, আজাবের সময়। তার কিসের সুন্দরবনে যাওয়া, কিসের কক্সবাজার যাওয়া, সে কক্সবাজার যাবে চাকরি পাওয়ার পরে, 1 বছর পরে বেড়াতে যাবে, বা বিয়ে করার পরে যাবে, বা মধ্যবয়স চাকরির মধ্য সময় গিয়ে খুব বেড়াবে, কোনো আপত্তি নেই। আর আমাদের বয়সে হলে তো কোনো কথাই নেই। কিন্তু আপনি বর্তমান যুগে আপনি যদি কম্পিউটার এক্সপার্টিস আপনার না থাকে, একটা কথা বলা হয়ে থাকে a computer man is smarter than a smart man. আপনি যতই স্মার্ট হন, আপনি কম্পিউটার ডিভাইসগুলোর বিষয়ে আপনার কোনো ধারণা নেই, আপনি সেগুলি করেন না, আপনি প্র্যাকটিস করেন না, আপনি অসম্ভব রকম পিছিয়ে পড়া একজন ক্যান্ডিডেট। আপনার বিজনেস কমিউনিকেশন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তো আপনি একটা বিজনেস হাউসে যখন চাকরিতে যাবেন, তো আপনাকে একদম র হিসেবে তারা কেন মূল্যায়ন করবে? বর্তমান বিশ্বে এখন কিন্তু বিজনেস নিয়ে পড়াশোনা করছেন। আমি আমার ছেলের কথা বলি, সে পড়াশোনা করছে আপনি জানেন কানাডাতে, এবং তার সাবজেক্ট হচ্ছে বিজনেস কমিউনিকেশন। সে আমাকে বলে, সে সেকেন্ড ইয়ারে পড়ছে ইউনিভার্সিটি, সে বলে যে বাবা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে বিজনেস এর সাথে কমিউনিকেশন কত ওতপ্রোত জড়িত, যেটা তোমার দেশের মানুষ এখনো
মানে আমার দেশের মানুষ, বাংলাদেশের মানুষ এখনো, স্টুডেন্ট এখনো সে বিষয়গুলো ওয়াকেবল না, যে আমাদেরকে বিজনেস কমিউনিকেশনের জন্য আমাদের সিনেমা দেখানো হয়, যে কিভাবে কমিউনিকেট করছে, কমিউনিকেট করে এই সিনেমার বিষয়গুলো কিভাবে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন আমি বলবো যারা ইয়াং তারা কিন্তু বিভিন্ন ভাবে এই বিষয়গুলো রপ্ত করতে পারে। সেজন্য সে কমিটির দোহাই দিবে, কিংবা সে এখন শীত প্রচন্ড, আমি কম্বলের নিচে শুয়ে থাকি, সময় পাই না, এসব বললে তো হবে না। তাকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং স্কিল গুলো যেগুলো আছে, আপনি অবাক হবেন। আপনি বলেছেন ঘুরি, আমি ভুলে গেছিলাম আবার বলি, আপনি একজন পরীক্ষার্থী বা একজন চাকরি প্রার্থী, আপনি ইউ ডোন্ট নো হাউ টু টক, আপনি কিভাবে স্পিক, হাউ টু স্পিক, আপনি কিভাবে উত্তর দিতে হবে, কথা বলতে হবে, আপনি কিভাবে ইভেন হাউ টু স্ট্যান্ড, কিভাবে দাঁড়াতে হবে সেটা জানেন না। তা আপনাকে কেন যোগ্য হিসেবে একজন একটা কোম্পানি বা একটা সরকার আপনাকে নেবে, আমার মাথায় ঢুকে। সুতরাং যারা সেই চাকরির আশায় আছে যে আমার মামা চাকরি দিয়ে দিবে, সুতরাং আমি তো MA পাস, আমার চাকরি হয়ে যাবে, সেটা ভুল ধারণা। মামা খালার চাকরি ভালো চাকরি না, এই তদবিরের যে চাকরি সেগুলো ভালো না, সেটা আপনি করতে পারবেন। সুতরাং আমি বলবো যারা এখনো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট আছে, যারা এই শ্রম বাজারে আসবে, চাকরি বাজারে আসবে 2-3 বছর পর, তাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যে তাদের যে এক্সপিরিয়েন্সের পকেট গুলোকে তৈরি করতে হবে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ওয়েল ড্রেসড হতে হয়, কিভাবে নিট লুকিং থাকতে হয়, কিভাবে সিনিয়রদের ফলো করতে হয়। যারা দেশের বহু বরেণ্য ব্যক্তি আছে, সিভিল সার্ভেন্ট থেকে শুরু করে বিজনেসম্যান আছে, তাদের জীবন ইতিহাস পড়েন, তারা কিভাবে করছে তাদের খেয়াল করেন, তাদের বিষয়গুলি অন্যদেরকে শেয়ার করেন, তা আপনি নিজে দেখেন। আপনি শুধু মিউজিক নিয়ে আছেন, মিউজিক আপনি শুনবেন না আমি বলছি না, আপনি গান শুনছেন শুধু তাতে হবে না, আপনাকে তো মাল্টিপল ওয়েতে আপনাকে ট্যালেন্টেড হতে হবে, তাই না? এই জন্য আমি বলছি যে জীবন এরকমই। আপনি যদি, আমি তো জীবনকে সবসময় সঙ্গীতের সাথে তুলনা করি, যে আপনি সঙ্গীত চর্চা করেন, আপনি, আপনার কণ্ঠ খুবই ভালো, কিন্তু আপনার সাথে তবলার সংযোগ নেই, হারমোনিয়াম নেই, গিটার নেই, আপনার পিয়ানো নেই, কোনোটাই নেই, আপনি শুধু কণ্ঠে গান, তো এইটা তো কেউ শুনবে না। অথবা ধরেন আপনার কণ্ঠ খুবই খারাপ, আপনার কণ্ঠ খুব খারাপ, আপনি চিল্লাচ্ছেন আর ওইদিকে খুব সঙ্গত হচ্ছে, দারুণ, তাহলে এটি কি সঙ্গীত হবে? সেইরূপ আপনাকে সঙ্গীত চর্চা করতে গেলে আপনার যেমন এই উচ্চাঙ্গ সঙ্গীত জানতে হবে, যন্ত্র সঙ্গীত সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তদ্রূপ আপনি যদি সফল মানুষ হতে চান তাহলে আপনার অনেকগুলো বিষয় চর্চা করতে হবে। তবে কিভাবে চর্চা করবেন সেটা কি সবাই আপনাকে শিখিয়ে দিবে? আপনাকে নিজেও খেয়াল করতে হবে। ইউ হ্যাভ টু ওপেন ইউর আইজ, ইউ হ্যাভ টু লুক ফরওয়ার্ড, যে আপনি দেখতে হবে যে অন্যরা কিভাবে কিভাবে সবকিছু করছে। ধন্যবাদ। আমাদের অনেকে স্যার, আপনি তো একটা বিষয় বলেছেন, আপনার মেয়ে, আপনার বড় মেয়ে সম্ভবত সে ওয়াশিংটন ডিসিতে কাজ করে, মানে ওখানে একজন প্রফেশনাল, আবার আপনার ছেলেও কানাডার একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। সে একজন ইকোনমিস্ট। আপনার মেয়ে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের এখানকার আমাদের বন্ধুরা, আমাদের ভাই বোনেরা যারা বাইরে পড়ালেখা করতে চায়, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা পড়ালেখা করতে চায়, এটা খুবই কমন গল্প আমরা শুনি। তারা পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করে, সপ্তাহে এত ঘন্টা জব করে। এটা হচ্ছে একেবারে সম্ভবত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ এত বেশি কস্টিং, এটা এফোর্ড করা অনেকের জন্য অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে আমরা একটা বিষয় দেখি, সেটা যে পড়ালেখা হচ্ছে ফুল টাইম পড়ালেখার একটা ব্যাপার এখানে আছে। আপনি স্যার থার্ড ইয়ারের ছেলে মেয়ের কথা বললেন, ফোর্থ ইয়ার, ইভেন মাস্টার্স। দেখুন, আমি বুঝতে পেরেছি আপনি কি মিন করছেন, আমি উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে, ধরুন আমার মেয়ে যখন আমেরিকায় যায়, তখন সে স্কলারশিপ পায় 40 লাখ টাকা পার ইয়ার, 40 লাখ টাকা। সে 1,60,00,000 টাকার একটা স্কলারশিপ নিয়ে ওখানে আমেরিকার একটা বিখ্যাত ইউনিভার্সিটি পড়াশোনা করে। যদি এমন হতো যে আমাকে এই 1,60,00,000 টাকা দিতে হবে, তাহলে তো আমি নিজে ফতুর হয়ে যেতাম। তো এখন প্রশ্ন হলো যে সে আমাকে বলতো যে তুমি যদি, মানে আপনি অবাক হবেন যে সে কিন্তু ওয়ার্ল্ড হাইস্ট পে ইকোনমিক্স সে ওখানে গেছে। তো ইকোনমিক্স এর পড়াশোনা, ইকোনমিক্স এন্ড ম্যাথস দুটো সাবজেক্টে সে গ্রাজুয়েশন করেছে, এবং গ্রাজুয়েশন শেষ করার 8 মাস আগেই তার চাকরি হয়ে একটা বিশাল বড় কোম্পানি তাকে কিনে নিয়ে যায়। আমি সেটাই বলি শব্দটা, যে গ্রাজুয়েশন শেষ করার আগেই তাকে কিনে নিয়ে যায়। এটা কিন্তু আমাদের দেশে অনেক সময় আইবি থেকে কিনে নিয়ে যায় অনেক কোম্পানি। এখন আমার মেয়ে বলতো যে বাবা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ স্টুডেন্ট অ্যাট আওয়ার কান্ট্রিজ, যে তারা ডেইলি 4 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনা করে
তারা কিভাবে গ্রাজুয়েশন করে বা মাস্টার্স করে এটা আমার মাথায় ঢুকে না। কারণ আমাকে এখানে 18 থেকে 20 ঘন্টা পড়াশোনা করতে হয়। 18 থেকে 20 ঘন্টা যে স্টুডেন্ট পড়াশোনা করে, তার সাথে তার যে অন্য যারা আছে তারা কিন্তু অনেকে যারা শুধু মানে অ্যাম্বিশিয়াস না, তারা কিন্তু 8-9 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। ইউএস ইউনিভার্সিটিতে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা না করলে সে গ্রাজুয়েশন করা কঠিন। আপনি চিন্তা করেন তো, আমাদের দেশে আমরা যারা গ্রাজুয়েট হচ্ছি বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে, আমরা আসলে কত ঘন্টা পড়াশোনা করছি। সেজন্য আপনি জব মার্কেটে যখনই তারা যায়, যারা সিরিয়াস স্টুডেন্ট, আনিসা কবিরের মতো যারা সিরিয়াস স্টুডেন্ট, তাদের কিন্তু পে অ্যান্ড অ্যালাউন্স 3 টাইমস বেশি হয় নর্মাল যারা গ্রাজুয়েট তাদের চেয়ে। বাংলাদেশেও তাই। আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফে অনেক সিরিয়াস হন, আপনার বন্ধু বান্ধব থেকে অনেক বেশি সিরিয়াস হন, অনেক বেশি সময় দেন, তাহলে আপনার যে চাকরি হবে ভবিষ্যতে সেটা কিন্তু 3 টাইমস বেশি স্যালারি চাকরি হবে। এটা শুনলে কেমন লাগবে আপনাদের কাছে যায় না, কিন্তু ইটস ট্রু, এবং এটাই ট্রু। সুতরাং বিদেশে ইউনিভার্সিটি গুলোর তুলনায় আমাদের দেশের ইউনিভার্সিটি গুলো পিছিয়ে আছে সে কথা আমি বলছি না। আমাদের এখানে অনেক ভালো শিক্ষক বৃন্দ আছেন, অনেক সুন্দর পরিবেশে তারা পড়ছে, কিন্তু অনেকেই কিন্তু পিছিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে 2 বছর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে তখন তারা অনেকটা আরামায়েশে জীবনযাপন শুরু করে, অলস হয়ে যায়। আমি সে কথাই বলছি, সেটা যেন না করে। সেটা যদি করে তাহলে তাদের ভবিষ্যতে অনেক কষ্টকর ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে। আর যারা পরিশ্রমী তাদের জন্য কিন্তু অনেক সফল একটা জীবন অপেক্ষা করছে। আমি ঠিক শুনতে পাচ্ছি না আপনাকে। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আর আমাদের এখানে যারা পড়ালেখা করে, বিশেষ করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা সিনিয়র লেভেলের স্টুডেন্ট, 300 লেভেল 400 লেভেলে, এদের কি স্যার পড়ালেখার পাশাপাশি কোন একটা আর্নিং সেক্টরে পার্টলি সম্পৃক্ত থাকা, এটা কি অবশ্যই আছে। দেখুন, আমি আমি একটা কথা বলি আপনি যদি আমেরিকা কানাডার কথাই বলি, অন্যান্য দেশের কথা বলছি, যে আপনি স্টুডেন্ট লাইফে আপনি ইউ আর নট আর্নিং মানি আর ইউ আর নট এক্সপিরিয়েন্স এনি জব মার্কেটে, আপনার কোনো নাই, ইন্টার্নশিপ নাই, এটা তো কল্পনা করতে পারে না। আমার ছেলে এখন পড়াশোনা করছে, আবার সে চাকরি করছে, সে তার পড়াশোনা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সবই দিচ্ছে, আবার সে 20 আওয়ার্স পার উইক সে কাজ করে তার সমস্ত এক্সপেন্সেস সে নিজে খরচ করছে। তো এই আমার যদি মায়া লাগে যে আমার ছেলেটা এত কষ্ট করছে, আমি তাকে টাকা পাঠাবো, নো। আমি এই দিক দিয়ে একদমই মার্সিলেস এর জন্য যে আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে টাকা নিতাম না। তা বাবা মায়ের সাথে আমি থাকতাম ঢাকা শহরে, তাদের খাবার দাবার আমি বাবা মার খাবার খেতাম, কিন্তু আমার ইউনিভার্সিটি এক্সপেন্সেস আমি নিজে, আমার টিউশনি ছিল আমি সেটা করতাম। আমি আমার সন্তান, আপনি জানেন আনিসা কবির তার টিউশনি ছিল, সেজন্য বাংলাদেশে ছিল, সে আমার বন্ধুর বাচ্চাদের পড়াতো, সে আর্ন করতো। আমার ছেলে এখন আর্ন করছে, আর্ন করে করে তাই এই যে আর্ন যিনি করছেন তার যে ভবিষ্যৎ, আর যিনি আর্ন করছেন না শুধু বাবা মায়ের টাকার জন্য অপেক্ষা করছেন, তার ভবিষ্যৎ কখনোই এক নয়। আমার ছেলে বলে, জানো আমি যে চাকরি করছি এখানে কষ্ট করছি, এটা আমার যখন সিভিতে যাবে, আমার গ্রাজুয়েশন শেষ হলে তখন বড় বড় কোম্পানি আমাকে নিয়ে নেবে যে আমি হার্ড ওয়ার্কার, আমি এইগুলো ইন্টার্ন করেছি। এটা বাংলাদেশে এখনো আমরা জানি না, বুঝি না, শুধু গ্রাজুয়েশন করছি তো করছি, গ্রাজুয়েশন ফ্রেশ গ্রাজুয়েটে আমি বলছি আমাকে চাকরি দাও, তোমার অভিজ্ঞতা কি? কোনো অভিজ্ঞতা নেই, হলো নাকি? কি করে সম্ভব? আমাদের যুগে হয়তো সম্ভব ছিল, কিন্তু এখন এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি বাংলাদেশে এক্সপিরিয়েন্স নেবে না আপনার। সুতরাং আপনি খুব বেশি বেতনের প্রাইভেট অন্য এক্সপিরিয়েন্স চাকরি করেছেন, নট নেসেসারি, দরকার নেই। আপনি খুব কম বেতনে একটু চাকরি করেন, আপনি কি বলবেন সিভিতে যে আমি এই কোম্পানিতে 6 মাস চাকরি করেছি এই বিষয়ের উপর? সে তো আপনি অ্যাডেড একটা কোয়ালিফিকেশন। স্যার আমাদের এখানে আমরা যারা শুধু এতটুকু নয় স্যার, যারা আমরা গ্রাজুয়েশন করি, আমার ডিপার্টমেন্টে ইউনিভার্সিটিতে পড়ার পর দেখলাম আমরা যারা গ্রাজুয়েশন করেছি অলমোস্ট সকলে আবার মাস্টার্স করেছি। মানে গণহারে যেভাবে মাস্টার্স করার বিষয়টা, এটাকে আপনি কিভাবে দেখেন স্যার? এটা বিদেশে কল্পনা করা যায় না। আপনি, আমার মেয়ে গ্রাজুয়েশন করে প্রায় 2 বছরের অধিক সময় সে চাকরি করছে, অনেক মোটা বেতনের চাকরি করছে, চাকরি করে সে সেভিংস করছে, সেভিংস করার পরে ওই টাকা দিয়ে সে মাস্টার্স করবে, কারণ সে ডিটারমাইন তার মাস্টার্স করতে হবে। এখন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হলে তাকে অনেকগুলো টেস্ট দিতে হয়, আমেরিকার কথা বলছি। এই টেস্ট দেওয়ার পরে আপনি কোয়ালিফাইড করে তারপরে আপনি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পাবেন। আপনি ইচ্ছে করলে আপনি পারবেন না। এবং আমেরিকার মতো দেশে আমি যতটুকু জেনেছি আমার মেয়ের কাছে, তার সব ক্লাসমেটরা চাকরি করে,
চাকরি করে 1 বছর পরে তারপরে 2 বছর পরে তারা আবার মাস্টার্স করে পিএইচডি করে। তো এখন এটা আমরা চাই কি একবার মাস্টার্স করে আমরা আমাদের মেধাটাকে ওই একরকম শেষ করে গিয়ে আমরা চাকরি করবো, এটা তো আমরা এখন আর সাপোর্ট করি না। আমার যদি পুনর্জন্ম হতো তাহলে আমি আবার গ্রাজুয়েশন করে আমি আবার চাকরি করে তারপর মাস্টার্স করতাম। আর বাংলাদেশে এটা কেন হচ্ছে না, এই প্রভিশন কেন রাখা হচ্ছে না, এটা আমি অনুরোধ করবো সদাশয় সরকারের কাছে যে এই চাকরির মধ্যবর্তী সময় চাকরি করে যেন মাস্টার্স করা যায় সে সুযোগ দিতে হবে। আর সবাই যে মাস্টার্স করবে এর কারণ কি, দরকার নাই তো। গ্রাজুয়েশন এমন একটা ডিগ্রি যে এটা দিয়ে আপনি অনেক বিসিএস এবং অফিসার শুধুমাত্র গ্রাজুয়েট, তো তাদের তো মাস্টার্স দরকার নেই। আমরা তো বিসিএস চাকরিতে মাস্টার্স হতে হবে সেটা আমাদের চাহিদাও নাই। আপনি গ্রাজুয়েট হলে এনাফ, তাই না? আপনি গ্রাজুয়েট বিসিএস যারা আসছে তারা তো আমাদের চেয়ে বেশি চাকরি করছে, 2 বছর এগিয়ে আছে তারা। স্যার শিক্ষকতায় গবেষণায় যারা যাবে না, যারা এক্সপার্ট হিসেবে কাজ করবেন, ওদের এই সবগুলো সাবজেক্টে মাস্টার্স করে এটা তো স্যার শুধু মেধা ক্ষয় না, এটা সময়ের ক্ষয়, এটা যৌবনের ক্ষয়, সব দিক থেকে তো স্যার এটা আমাদের জন্য নেতিবাচক। মানে কয়েকজনের জন্য যদি আমরা বাদ দিই, এখন দেখা যাচ্ছে রাষ্ট্রের জন্য যতটা ক্লাস এটা রাষ্ট্রের জন্য ক্ষতি। যদি আপনি যে ম্যান পাওয়ার আছে আমাদের, যে গ্রাজুয়েট হলে তার যে রাষ্ট্রের যে সম্পদ ম্যান পাওয়ার, একে যদি আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি তাহলে রাষ্ট্রের 2 বছর এগিয়ে যাবে এই মেধা দিয়ে, তাদের কাজ শ্রম দিয়ে, তাই না, মেধা দিয়ে। সুতরাং এটা আমাদেরকে চিন্তা করতে হবে, সময় আসছে ভাবার। আরেকটা হচ্ছে যে আমি তো মনে করি কারিগরি শিক্ষা এবং আমাদের বাস্তব শিক্ষা যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদের এখন অনেক বেশি সচেতন হওয়া উচিত, অনেক বেশি এনগেজমেন্ট থাকা দরকার। কারণ কি জানেন, আপনি একজন গ্রাজুয়েট যদি সে একজন কার্পেন্টার হয়, কিংবা একজন ইন্টেরিয়র ডিজাইনার হয়, কিংবা সে যদি একজন মোটর মেকানিক হয় ডিপ্লোমা করে, আমরা তাকে সম্মান দিই না। আমরা বলি যে কি করে ছেলে তো কার্পেন্টার কাছে বিয়ে দেওয়া যাবে, এই ছেলে কি করে, সে তো মোটর মেকানিক, না, তার কাছে বিয়ে দেয়। এইটা বিদেশে নাই কিন্তু। একজন এই ধরনের কাজ যারা করে এক্সপার্ট যারা, তাদের তো অনেক পেন অ্যালাউন্স বিদেশে, এবং তাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত। আপনি দেখেন এই যে আমাদের দেশে আপনি যদি এই হাজার হাজার অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষ ড্রাইভিং পেশায় আছে, কারণ কি আপনি একজন ড্রাইভারের কাছে একজন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত কারণ বিয়ে দিবে, ড্রাইভারের ছেলে তাকে কি বিয়ে দিবে। কিন্তু বিদেশে আপনি জানেন একজন ড্রাইভার, একজন লরির ড্রাইভার, তার বেতন একজন প্রায় ইঞ্জিনিয়ারের সমান। কেন ইমাজিন? এর কারণ হচ্ছে যে এতে করে যেটা হচ্ছে যে তাদের রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে না, তাদের পাবলিক ট্রান্সপোর্টেশনে এই অ্যাক্সিডেন্ট হচ্ছে না, তাদের বিভিন্ন যে গুডস ক্যারিয়ারে সুন্দর ম্যানেজমেন্ট হচ্ছে। আর আমাদের দেশে আমরা সিগন্যাল কি জিনিস জানি না, এমন একটা লোক ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিচ্ছি যে সে জানতে পারছে না আমাদের অনেক বিষয়গুলো। সেজন্য আমি বলছি যে আমাদের বিভিন্ন পেশায় যারা বাস্তব পেশায় যাবে তাদেরকে সম্মান দিতে হবে আমাদের সবাইকে। এবং আমি ইয়াং জেনারেশনকে অনুরোধ করব, যেহেতু ভবিষ্যতে চাকরির বাজার সংকুচিত হচ্ছে আমাদের এখন আছে, সেজন্য আপনি এমন সব পেশা বেছে নেন যে পেশা এখনো অনেক শিক্ষিত মানুষ যায় নাই। আপনার মেধা খাটিয়ে ওখানে আপনি একসময় এন্টারপ্রেনিউর হয়ে যাবেন। আপনি শুরু করেন না, আপনি শুরু করে দেখবেন যে একসময় 10 বছর পরে আপনি নিজে অনেক অনেক ধনী হয়ে যাবেন, আপনার ধন সম্পদ অভাব থাকবে না, আপনার জীবনও এস্টাবলিশড হবে। আপনি আপনার সন্তানকে দিয়ে আবার বাকি যে অবশিষ্ট স্বপ্ন ছিল আপনার সন্তানকে দিয়ে সেটা পূরণ করেন। আপনি জানেন যে আমি আমার সন্তানকে দিয়ে আমার স্বপ্ন পূরণ করছি। আমি জীবনে যা করতে পারিনি সেটা আমি আমার 2 সন্তানকে আমি করেছি। আমি তো ওই দামি দামি বাড়ির পিছনে ছুটি নেই, আমি ছুটছি আমার সন্তানকে। আমি যেখানে আমি পড়তে পারি নাই অর্থের কারণে কিংবা সুযোগ পাইনি বা মেধার কারণে, আমি আমার সন্তানকে সেখানে পাঠিয়েছি যে তুমি সেখানে করো। সুতরাং আপনার জীবনের সব স্বপ্ন, যারা আজকে ইয়াংস্টার আছে তাদের জীবনের সব স্বপ্ন এই জীবনে পূরণ হয়ে যাবে, তার জীবনে সেটা সম্ভব নাও হতে পারে। আপনার স্বপ্নগুলো আপনার সন্তান পরবর্তী জেনারেশনকে দিয়ে পূরণ করেন, তাহলে দেশ সম্পদশালী হবে, আপনার দেশ বা বিশ্বই সম্পদশালী হবে, নাকি? স্যার আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আমাদের বাইরের যারা স্টুডেন্ট, এই যে যেমন আপনি আপনার ছেলে মেয়েদের কথা বললেন, ওদের যে লাইফ স্টাইল, ওদের যে পড়ালেখা, বা আমাদের যে স্টুডেন্টদের যে লাইফ স্টাইল বা পড়ালেখা, এটার ডিফারেন্সটা আসলে মূলত কোন জায়গায়? ওদের ছাত্রছাত্রীদের আর আমাদের ছাত্রদের ডিফারেন্সটা কোন জায়গায়? এবং আরেকটা বিষয় স্যার, আমরা
ওখানকার স্টুডেন্ট লিডার বলতে আমরা এক ধরনের কনসেপ্ট বুঝি, দায়িত্ব নেওয়া, অন্যের প্রতি মানবিক হওয়া, নিজে দায়িত্ব নেওয়া, ভলান্টিয়ার অ্যাক্টিভিটিসে জড়িত হওয়া, এবং আমাদের এখানে যে ছাত্র নেতা বলতে যে কনসেপ্টটা আমরা বুঝি, এই বিষয়ে যদি স্যার আপনি একটু ব্যাখ্যা। আপনি স্যার অনেকগুলো দেশ দেখুন, পলিটিক্যাল বিষয়ে আমার কথা না বলাই উচিত, আমি পলিটিক্যাল বিষয় বলবো না। তবে এই স্টুডেন্ট পলিটিক্স নিয়ে আমি আমার ছেলে যেখানে পড়াশোনা করছে তার অভিজ্ঞতার কথা বলতে পারি। বাংলাদেশের বিষয়ে আমি বলবো, সেটা হচ্ছে যে আমি হঠাৎ দেখলাম 1-1.5 মাস আগে যে আমার ছেলে বলল যে সে একটা পেয়েছে, স্কলারশিপ পেয়েছে, একটা ভালো টাকা পরিমাণ স্কলারশিপ পেয়েছে। কেন? কারণ কি? ফর হিজ লিডারশিপ কোয়ালিটি, এবং সে যে তার ইউনিভার্সিটিতে সে একজন এস্টাবলিশ লিডার, তার টিচারদের কাছে স্টুডেন্ট লিডার, সেই জন্য তাকে চুজ করা হয়েছে আরো কয়েকজনের সাথে, এবং তাদেরকে একটা অনুষ্ঠান করে, আমাদের যেমন নবীন বরণ হয় তদ্রুপ তারা একটা বিশাল ভার্চুয়াল একটা অনুষ্ঠান করে তাদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এবং তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়েছে। ওই টাকা একদম আর্থিক স্কলারশিপ, যে ইউ আর এ লিডার, ইউ আর ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি, স্টুডেন্ট কমিউনিটির জন্য তুমি এই কাজ করেছো, সেই জন্য এটা এক্সট্রাঅর্ডিনারি এফর্ট ছিল, সেই জন্য তোমাকে এটা ইউনিভার্সিটি তোমাদেরকে এই স্কলারশিপ। আচ্ছা, ওদের বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয়। তো আমার ছেলে যেমন 2টো স্কলারশিপ আছে। তো ওখানে আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি এমন কাজ করেছো যে তোমাকে লিডার বানানো? বললো যে দেখো, আমাদের ইউনিভার্সিটি যতগুলো ইভেন্ট হয়, বড় বড় ইভেন্ট হয়, সেই ইভেন্ট গুলিতে আমরা শিক্ষিত কিছু স্টুডেন্ট আছি যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট গুলোতে আমরা কাজ করে থাকি এবং নিঃস্বার্থভাবে কাজ করি, এবং আমরা সময় দিই পড়াশোনার মাঝে। এবং এই ইউনিভার্সিটি যারা টিচার্স তারা কিন্তু ম্যানেজমেন্ট, তারা কিন্তু জানে যে আমরা এই কাজগুলি করি, এবং আমরা এগুলো উই লাভ টু লিড আদার্স এবং উই লাভ টু হেল্প আদার্স। এই কারণে তারা আমাদেরকে কাজগুলি করায়। কিন্তু ওখানে পলিটিক্স নিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটিস কিংবা কোনো ধরনের মানববন্ধন করা আমাদের মতো এই ধরনের কাজ করার কোনো সুযোগ বিদেশে নাই। যদি এমন কিছু অমানবিক কাজ হয়ে যায় ক্যাম্পাসে, যেটার কারণে তাদের হিউম্যানিটি বাধাগ্রস্ত হচ্ছে, তারা খুবই যখন একটা ঘটনা, তখন তারা প্রতিবাদ করে, সেটা একসাথে করে, এটা কয়েক ঘন্টা 1 ঘন্টার জন্য। কিন্তু পলিটিক্যাল বিষয় নিয়ে তারা কথা, দে আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দেয়ার ফিউচার ক্যারিয়ার, এবং ফিউচার ক্যারিয়ারে তারা কোথায় যাবে সেটি হলো তাদের লিডারশিপ। এবং তারা স্টুডেন্টদেরকে, অন্যদেরকে বা ইউনিভার্সিটি ম্যানেজমেন্টকে হেল্প করছে। কিভাবে তারা হেল্প করছে? তারা ইভেন অনেক সময় তারা অনলাইন টকশো থেকে তারা অন্য স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে যে তোমাদের কিভাবে পড়তে হবে, আমরা কিভাবে কষ্ট করেছিলাম, তোমরা কিভাবে কষ্ট করবে। এটা একটা কন্ট্রিবিউশন। কিন্তু আমাদের দেশের এই যে মেধাবী স্টুডেন্টরা আছে বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে কি আমরা কাজে লাগাচ্ছি? কোনো কাজে লাগাচ্ছি না। মেধাবী স্টুডেন্টরা, তাদের স্টুডেন্ট লিডার আছে, অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা এডুকেশনের জন্য কাজ করতে প্রস্তুত। তাদেরকে জুনিয়ররা ফলো করতে পারে, টিচাররাও তাদেরকে ফলো করতে পারে। আপনি কি মনে করেন একজন স্টুডেন্ট একজন শিক্ষকের চেয়ে অনেক মেধাবী হতে পারে না? হতে পারে। বিদেশে এটাকে দারুণ ভাবে করা হয়, মানে মূল্যায়ন করা হয়। আমার মনে আছে আনিসা কবির একদিন বললো যে আমার একজন শিক্ষক আমাকে একটা টিউটোরিয়ালে 10-এর মধ্যে উনি 7 দিয়েছে। 7 দেওয়ার পরে আমি এটা এই টিচারের নজরে আনি বিষয়টি, লিখিতভাবে আমি বলি যে আমার মনে হয় যে আমার এখানে মূল্যায়ন সঠিকভাবে করা হয়নি, আমি সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছি, আমি চাই যে আমার এই স্ক্রিপ্টটা আবার রিভিউ করা হোক। ওই প্রফেসর তার এই অ্যাপ্লিকেশন পেয়ে আবার তার স্ক্রিপ্টটাকে রিভিউ করেছে এবং তার ভাইবা নিয়েছে। কেন সে বলছে তার যখন তার আবার কথা শুনেছে ইন পার্সন এবং রিভিউ করেছে, যে তার রেফারেন্সগুলো দিয়েছে, তখন সেই প্রফেসর দেখলো যে তিনি নিজেও আপডেটেড না ইকোনমিক্সের ওই বিষয়গুলি সম্পর্কে, আনিসা কবির অনেক বেশি আপডেটেড। তখন তাকে ওখানে 9.5 দেওয়া হলো আউট অফ 10। সুতরাং বিদেশে তো এটা প্রচলিত আছে যে আপনি যদি রিভিউ করেন আপনার কোনো মার্কিং নিয়ে, সেটা তারা আবার পুনর্বিবেচনা করে। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনি হার্ভার্ডে যান, এমআইটিতে যান, প্রিন্সটনে যান, অনেক শিক্ষক তার স্টুডেন্টদেরকে রেসপেক্ট করে, কারণ তারা জানে তার স্টুডেন্ট অনেক বেশি মেধাবী তার চেয়ে। আবার স্টুডেন্টরাও খুব গ্রেটফুল থাকে টিচারদের প্রতি, যে আমার এই টিচার না থাকলে তো আমার এই মেধার বিকাশ করছে। আমাদের দেশে এটা হওয়া উচিত। আমরা তো স্যার অন্যরকম ইগোর করাতলে পড়ে যাই, এরকম একটা হলে এটা তো কোনো ধরনের রিকগনিশন তো নেই, আরো একটা শাস্তির বা অহেতুক বিপর্যয় বা হয়রানির একটা আশঙ্কা থেকে যায়। এবং আমাদের যারা ইয়াং গ্রাজুয়েটস, বিশ্ববিদ্যালয় লেভেল যারা অ্যাক্টিভ কাজ করে, সাংগঠনিক কাজে, বিভিন্ন ভলান্টিয়ারি কাজে জড়িত,
ওদেরকে দেখা যায় অনেকটা খুব ভালোভাবেই, মানে খুব পজিটিভলি অনেক সময় দেখা হয় না, বলে মনে হচ্ছে যে এটা বোধহয় রসাতলে যাচ্ছে, বরবাদ যাচ্ছে, এই ধরনের কিছু ট্রিটমেন্ট আরো ওদের জন্য একটু উপরই পাওনা হিসেবে থাকে। আপনি দেখবেন যে আমার কাছে খুব দুঃখ লাগে। আমি তো আপনি জানেন মোটিভেশনাল স্পিকার হিসেবে আমি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যাই, স্টুডেন্টদেরকে মোটিভেট করি বা তাদেরকে পজিটিভ হওয়ার জন্য আমি কাজ করি। সেখানে আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট যারা এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিসে জড়িত না। কি অদ্ভুত ব্যাপার, আমার খুব কষ্ট লাগে। আমার স্টুডেন্ট, আমি স্পোর্টসে এনগেজ ছিলাম, আমি ডিবেটিং ক্লাবের সদস্য, ডিবেট করতাম, কলেজে পড়াশোনা, স্কুলে পড়াশোনা, আমি আবৃত্তি করতাম, আমি সঙ্গীত গান গাইতাম, আমি মঞ্চে উঠে নাটক করতাম। এতগুলো কাজ যদি আপনি করেন, তাহলে আপনি কোন একটা স্টেজে উঠে কিংবা আপনি ভাইবা বোর্ডে গিয়ে আপনার ভয়ের তো কিছু নেই, আপনি সবকিছু পারবেন, আপনাকে সব জায়গায় কম্পিটেন্ট মনে হবে। যদিও আমি সাধারণ মানুষ, কিন্তু আপনি যদি পারেন তাহলে আপনি তো অবশ্যই অসাধারণ হিসেবে বিবেচিত হবেন যেখানে আপনি যান না। সুতরাং আপনি স্টুডেন্ট লাইফে যে সময়টা, এখানে কিন্তু আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনার অনেক সম্যক ধারণা থাকা উচিত এবং আপনি এগুলি নিয়ে কাজ করা উচিত। আপনি কবিতা কি জিনিস জানেন না, তা আপনাকে নিয়ে যখন ভাইবা বোর্ডে কবিতা নিয়ে একটা কাব্য নিয়ে প্রশ্ন করবে, আপনি তো ফেল করে তাকিয়ে থাকবেন। আপনি সঙ্গীত সম্পর্কে আপনার কোনো সম্যক ধারণা নেই, আপনি হিস্ট্রি কিছুই জানেন না, হিস্ট্রি জানতে চান, তো এটা হলো না। তো আপনাকে সবই জানতে হবে, কম বেশি সবই জানতে হবে। সেই জন্য আমি বলবো যে ইভেন আপনি স্টুডেন্টের ফিজিক্যাল এক্সারসাইজ করেন, আউটস্টেজ, খেলাধুলা তো করে না, সে সারাদিন শুয়ে তাকে ইউটিউবে গান শুনছে কিংবা সে চ্যাটিং করছে মেসেঞ্জারে, তার সে একটা অসুস্থ শারীরিক মানে একটা সিচুয়েশন এসে বড় হচ্ছে। এটা ঠিক নয়, ঠিক নয়। স্যার, একজন বলছেন, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? হাসিবুল ইসলাম সোহেল, আমাদের দেশে তো চাইলেও পড়ার পাশাপাশি চাকরি করা সম্ভব হয় না, এখানে কাজের সুযোগ তো বিদেশের মতো নাই, এই বিষয়ে স্যার আপনি কি বলবেন? এটা সে আসিফুল ঠিকই বলেছে যে আমি তো সবসময় আমার ফেসবুক স্ট্যাটাসে বলি যে যারা ন্যাশনাল কোম্পানি গুলো আছে, যে তাদের উচিত, বা বিজনেস কমিটি যারা আছে, যারা আজকে দেশের বিজনেস লিডার্স, তাদের উচিত, তারা করছে না তা নয়, তাদের করা উচিত যে স্টুডেন্টদেরকে, আপনি জানেন যে ইন্টার্নশিপ করার, যে ইন্টার্ন করার জন্য সুযোগ দেওয়া উচিত। ইভেন আমার মেয়ে যখন মনে আছে, যখন ফেডারেল রিজার্ভ ব্যাংকে সে ইন্টারভিউ দিয়ে যখন সে ইন্টার্ন করে 3 মাস, সেখানে তাকে যে পে করা হতো, এটা একটা চাকরির চেয়ে অনেক বেশি স্যালারি। শুধু ইন্টার্নশিপের জন্য যে পেমেন্টটা তাকে মান্থলি দেওয়া হতো। আর আমার দেশে একটা বিশাল বিশাল কোম্পানি, বড় বড় কোম্পানি, মানে গ্রুপ অফ কোম্পানি, তাদের ওখানে আমরা অনেক সময় আমরা রিকোয়েস্ট করি, আমরা নিজেও তদবির করি আমার স্টুডেন্টদের জন্য একটা ইন্টার্ন করেন, সুযোগ দেন, দেয়, তাকে 3,000 টাকা দেওয়া হয়, 5,000 টাকা দেওয়া। কেন? আপনি যখন এই দেশের একজন মাল্টি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হয়েছেন, আপনার তো দায়িত্ব আছে এদেশে হাজার হাজার যারা আজকে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা স্টুডেন্ট, তাদেরকে তো আপনি হেল্প করবেন। আপনি কতদিন বাঁচবেন পৃথিবী? আপনার ছেলে মেয়েরা তো দেশে বিদেশে পড়াশোনা করেছে বা আবার আপনার বিজনেস ধরছে, তাদেরকে হেল্প করেন না। একজন মানুষ তখনই তো সবচেয়ে সফল যখন তিনি অন্যকে সাহায্য করবে। এই অদ্ভুত ব্যাপার, আমার দেশের আমি মানুষকে দেখি যে যারা সিভিল সার্ভেন্ট আছে, অনেকেই দেখা যায় সে শুধু তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে, অন্য কারোর জন্য কিছু করছে না, বলছে কি যেটা আমার দায়িত্ব। ওই আমি যে আপনি বলছেন রিপেয়ার বাংলাদেশ নিয়ে যে আমি কাজ করি, আমি সারা বাংলাদেশে আমার প্ল্যান হচ্ছে যে আমি তাদের জন্য, মেয়েদের জন্য, বিশেষ করে ছেলেদের জন্য টয়লেট, ওয়াশরুম তৈরি করি। এই ওয়াশরুম গুলি কি ধরনের টয়লেট তৈরি করে দিই, যেগুলো আমার বাসায় আছে, আমার বাসার চেয়ে আধুনিক। আপনি অবাক হয়ে যাবেন যে 3টা টয়লেট সম্মিলিত একটা ওয়াশরুম, তার খরচ আমার 2,60,000 থেকে 2,70,000 টাকা হয়, কখনো 3 লাখ টাকা হয়। কেন দেওয়া হয়? সেটা আমার ডোনার আছে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার ফেসবুক ফ্রেন্ডস, তারা ডোনেট করে। তারা বলে যে আপনি বা তুমি এই কাজটা করছো, আমি তো পারছি না, তুমি কোঅর্ডিনেট করছো, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আমরা হিসাব রাখছি। সেই টাকাটা দিয়ে আমরা, এই জন্য আমরা যশোর অভয়নগরে একটা লাস্ট করলাম, এই করোনার মধ্যে আমরা একটা ওয়াশরুম 300 মেয়ের জন্য করে দিলাম। আমার তো মনে হয় আমার জীবন সবচেয়ে সার্থক তখনই যখন আমি মানুষের কাছে অর্থ নিয়ে, কিংবা আনিসা কবির সেখানে হেল্প করছি, আমিও হেল্প করছি, আমিও টাকা দিচ্ছি, কি যতটুকু পারি আমরা যদি 300 মেয়েকে এরকম, আমার মনে আছে এখন আমরা 38টা টয়লেট করে দিয়েছি। আমাদের যদি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা থাকতো, তাহলে প্রতিদিন 20,000 স্টুডেন্ট, প্রতিদিন 20 থেকে 22,000 স্টুডেন্ট আমাদের বাথরুম গুলো, আধুনিক বাথরুম গুলো, টয়লেট গুলো ইউজ করতো। এখন তো কলেজ ইউনিভার্সিটি বন্ধ। তো আপনি যদি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে হলেও, কিংবা নিজের অর্থ দিয়েও আপনি যদি বিত্তশালী হন, দেশে মিলিয়নিয়ার হন, তাহলে আপনি 10টা স্কুলে যদি আপনি আধুনিক
টয়লেট তৈরি করে দেন, যেটা আমাদের সবচেয়ে প্রবলেম। কিন্তু আমরা কিন্তু হাইজিন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, শুধু নিজের বাথরুমগুলি সুন্দর করে রাখি। আজকে সরকারও চেষ্টা করছে গ্রামে গঞ্জের স্কুলগুলিতে আধুনিক টয়লেট করে দেওয়ার জন্য, কিন্তু তাতে আমি সন্তুষ্ট নই। আমি চাই আরো আধুনিক। সরকার দিচ্ছে, আমি খুব খুশি এতে যে সরকার দিচ্ছে। আমি তো প্রাইমারি স্কুলে দিচ্ছে, হাই স্কুলে দিচ্ছে, হ্যান্ড ওয়াশ ব্লক করে দিচ্ছে। তা আমরা চাই আরো আধুনিক হবে। যত আধুনিক টয়লেট আমার ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করবে, তাদের জীবন তত সুন্দর হবে, তারা তত নান্দনিক হবে, তাদের পরিবেশ তৈরি করবে তারা। স্যার আমি একটা বিষয় যদি স্যার একটু বলি কাইন্ডলি, আমাদের সোহেল, হাসিবুল ইসলাম সোহেল বা আরো যারা শুনছেন মার্শফারোডের সবাই একটু খেয়াল করুন। স্যার যথার্থই বলেছেন, আমাদের যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসা উচিত, বিশেষ করে ইন্টার্নশিপ বা কাজের একটা সুযোগ তৈরি করা, সেটা দরকার। পাশাপাশি স্যার বিষয়টা কি আপনি কিভাবে দেখেন, এই যে স্যার আপনি রিপেয়ার বাংলাদেশের পক্ষ থেকে যে আধুনিক টয়লেট বা স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থাপনা করে দেওয়ার যে উদ্যোগটা নিচ্ছেন, এই উদ্যোগটা কি স্যার আপনাকে দিয়েছে না আপনি নিজে থেকে এরকম একটা ক্ষেত্র খুঁজে নিয়ে আসেন? একদম আমি নিজে থেকে। আমি যখন এটা 16 সালে যখন শুরু করি, একদম নিজে থেকে, আমাকে কেউ বলেনি। আপনি জানেন আমার কষ্ট হতো, আমি যখন দেখতাম যে বিভিন্ন স্কুলে যেতাম, আমি যখন যাওয়া শুরু করলাম মোটিভেশনাল স্পিকার হিসেবে, গিয়ে যখন টয়লেটে যেতাম, আমি দেখতে যেতাম, আমি প্রিন্সিপাল কিংবা হেডমাস্টারকে বলতাম, আই ওয়ান্ট টু ভিজিট ইউর টয়লেটস। ওখানে তারা লজ্জিত হতো আমাকে নিয়ে যেতে, বললো যে আপনি টয়লেট কেন দেখবেন? আমি বললাম চলেন না দেখি। আপনি অবাক হয়ে যাবেন যে আমি প্রথম শুরু করি একটি এতিমখানায় টয়লেট তৈরি করে দিই কক্সবাজারে। ওখানে আমার ফ্যামিলি নিয়ে গিয়ে দেখলাম যে ওই এতিমখানায়, অরফানেজে যত দর্শক যায় একটা বৌদ্ধ মন্দিরে, সেখানে তারা এতিমখানার এতিমদের জন্য যে টয়লেট সেটি ব্যবহার করে তারা। আমাকে নিজেও ব্যবহার করতে হয়েছে, কারণ নো ওয়ে, আপনি কক্সবাজার শহর থেকে অনেক দূরে। তো এই টুরিস্টরা গিয়ে ওখানে, তখন আমি প্রথম বললাম এই যে বৌদ্ধ মন্দিরের যে কর্তৃপক্ষ, যে আমি আপনাদের এখানে টয়লেট তৈরি করে দিতে চাই, আপনারা যদি থাকেন আমার সাথে, তাহলে আমরা দুই পক্ষ তৈরি করে, আপনি জায়গা দেন, আমরা 3টা টয়লেট তৈরি করে দেবো। আমরা বোধহয় 4টা টয়লেট তৈরি করেছি। ওখানে আমি ব্যক্তিগতভাবে আমার টাকা থেকে প্রথম টাকা দিয়ে সেটা শুরু করি, এবং যখন এই টয়লেটটা আমরা যৌথভাবে তৈরি করি এবং সেটার ছবি আমি দেখি, তখন আমার মনে হয়েছিল যে আমার জীবন সার্থক। যে যেখানে গিয়ে আমি টয়লেট ইউজ করতে পারিনি, সেখানে 4টা টয়লেট আছে, এই 4টা টয়লেট পাকা করা, সুন্দর। আচ্ছা, তারপর আমি দেখলাম, আমি একদিন আমার যে গ্রামের যে স্কুলে আমি 50 বছর আগে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, সেখানে আমি সময় পাইনি, যাওয়া হয় না, আমি গেলাম সেটা ইন্সপেকশন ব্যক্তিগতভাবে গিয়ে। আমি অনেক গল্প করার পরে আমার হেডমাস্টার সাহেব বললাম যে আমি এই বাচ্চাদের যে টয়লেটটি আছে সেটা দেখতে চাই। তখন উনি বললো যে টয়লেটটার অবস্থা ভালো না, আপনি দেখবেন? হ্যাঁ দেখবো। আমি দেখলাম যে এমন একটি টয়লেট, যে টয়লেটটি কোনো পশুর পক্ষেও ব্যবহার করা সম্ভব নয়। সেই টয়লেটটিতে এখানে 200 শিশু তারা এটি ব্যবহার করে। আপনি বিশ্বাস করেন, আমার কষ্টে আমি আমার ওয়াইফকে বললাম যে আমার জীবন ব্যর্থ, আমি কেন পড়াশোনা করেছি, যে আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম সেই স্কুলে আজকে শিশুরা এই টয়লেট ব্যবহার করছে। তো আমি সেটা কথা বললাম, আমি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে কথা বলে আমি বললাম যে আমি এই স্কুলে এই একটু 20 ফিট বাই 24 ফিট বাই 12 ফিট জায়গা চাই। ডিসি সাহেব তখন খুব ভালো ছিল, উনি বলেন ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আপনি জায়গা নেন, আপনি শিক্ষা অফিসের সাথে কথা বলে আপনি যদি করতে চান ওখানে টয়লেট, কোনো অসুবিধা নেই, সরকার তো এটা দিবে, উৎসাহিত করবে। তখন আমি আরো কথা বলি, শিক্ষা অফিসের সাথে কথা বলে আমি এরকম 3টা টয়লেট নিয়ে প্রথম আমার প্রাইমারি স্কুলে আমি আধুনিক টয়লেট তৈরি করে দিই। ওখানে হ্যান্ড ওয়াশ বেসিন থেকে শুরু করে সবই থাকে, এবং এটা এলইডি লাইট দিয়ে, যাতে তারা বাচ্চারা ওখানে যে টাইলস গুলো ব্যবহার করতে পারে, ওখানে রুমে গেলে তারা যেন মনে করে যে আমি একটা অন্যরকম পরিবেশে আছি। খরচ হয়েছিল আমাদের 3,25,000 টাকা। আমার সাথে ডোনার ছিল 2 জন, তারা 1 লাখ টাকা দিয়েছিল, আমি বাকি 2,25,000 দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে এই 2,25,000 দিয়ে যেন আমার শিক্ষার যে প্রথম প্রাথমিক শিক্ষার যে ঋণ, সেটা শোধ করেছি। সুতরাং আমি বলবো আমার বন্ধুরা যারা আছে, সিভিল সার্ভিসে যারা আছে, কিংবা রিটায়ার্ড কিংবা ব্যবসায়ী যারা আছে, তারা যদি তার নিজের যে প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়টি রয়েছে, সেখানে যদি তিনি 1-2 লাখ টাকা খরচ করে দিয়ে যদি উনি শিক্ষার্থীদের জন্য করে দেন, এটা তো উনি তো মারা যাবে, 5, 10, 20 বছর পরে মারা যাবে, শত শত স্টুডেন্ট সেটা পাবে।
আমার আমার মনে পড়ে আমার মেয়ে বলতো যে তার বিশ্ববিদ্যালয়ের তার যে স্কলারশিপ ছিল 40 লাখ, এই টাকাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না কিংবা আমেরিকান সরকারের না, এই টাকাটা ছিল এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে 40 বছর আগে, 30 বছর আগে কিংবা 20 বছর আগে যারা অ্যালামনি আছে, যারা এখন বিশাল মিলিনিয়ার বিলিনিয়ার, তারা ওখানে ডোনেট করে টাকা, ডোনেট করে বলে যে আসলে তারা অনুষ্ঠানে ডোনেট করে, প্রতি বছর ডোনেট করে বলে যে এই বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়তাম তখন আমি অনেক গরিব ছিলাম, আমার বাবা মা টাকা পয়সা দিতে পারতো, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আমি মিলিনিয়ার হয়েছি, বিলিনিয়ার হয়েছি, আমি সিইও হয়েছি, আমি প্রতিষ্ঠানের প্রধান হয়েছি, আমি এখন রিটায়ার্ড। আমি আমার মতো যারা স্টুডেন্ট আছে যারা বাবা মা টাকা দিতে পারে না, তাদেরকে আমি আমার সঞ্চয় থেকে এই $1,00,000 দান করতে চাই, অনুগ্রহ করে আমার এই দানটা গ্রহণ করুন। আপনি খেয়াল করেন যে উনি সারা জীবনে ঋণ শোধ করতে চায়, আর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়তে পাশ করে আমরা কত বড় ব্যবসায়ী হয়ে গেছি, সিভিল সার্ভেন্ট হয়ে গেছি। আমি আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, স্টুডেন্টদের জন্য, গরিব স্টুডেন্টদের জন্য আমি কিছু করতে পারি, কিছু করতে চাই না, শুধুমাত্র নিজের সন্তানদের নিয়ে ব্যস্ত আছি। এটা রিয়েলি শেম, এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। সেজন্য আমি আমার যারা আজকে স্টুডেন্ট, যারা আজকে সরকারি টাকায় পড়াশোনা করছে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়, তাদের অনুরোধ করবো, তোমরা যখন সিভিল সার্ভেন্ট হবে, তোমরা যখন ব্যবসায়ী হবে, তোমাদের মনে যেন এটা থাকে যে তোমার অনেক ঋণ আছে এদেশের মানুষের কাছে, এই ঋণটা শোধ করতে হলে তোমাকে সামাজিক কাজ করতে হবে। তুমি যত বেশি সামাজিক কাজ করবা, তুমি তত বেশি ভালো মানুষ হবা। তুমি যত বেশি সমাজ থেকে বিচ্যুত থাকবা, স্বার্থপর হবা, তুমি তত খারাপ হবে। আমি তাই মনে করি। সুতরাং আই ফিল প্রাউড যে আমি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি আমার সন্তানকে শিখাচ্ছি যে তুমি এই দেশ থেকে আমেরিকায় চাকরি করছো বিশাল, তোমাকে ইউ হ্যাভ টু ডোনেট মানি ফর দ্য আনপ্রিভিলেজড পিপল অফ দ্য কান্ট্রি। আমি মারা গেলেও আমাকে টাকা দিতে হবে না, তোমার সেই এই দেশে পড়াশোনা করে গেছো সেটা শোধ করতে হবে, এই দেশের মানুষের জন্য টাকা দিতে হবে, এবং দে আর রেডি টু ডু দে আর ডুইং সো। আমার ছেলেও তাই করবে। স্যার এক্ষেত্রে অনেক অসাধারণ স্যার, আমরা যারা তরুণ সম্প্রদায় যারা শুনছেন মার্চ ফরওয়ার্ডের, একেবারে প্রত্যেকে বিষয়টা একটু খেয়াল করুন। স্যারের একটা টয়লেট করে দেওয়ার প্ল্যান থেকে এটা স্যার একটা বড় প্রোগ্রাম। বর্তমানে স্যার বলেন 38টা প্রতিষ্ঠানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, রংপুরে করেছি, কুষ্টিয়াতে করেছি, যশোরে করেছি, হ্যাঁ নরসিংদীতে করেছি অনেকগুলি। তো এরপরে আমার বরিশালে হবে কাজ, এই আগামী মাস থেকে, জানুয়ারি থেকে বরিশালে শুরু হবে। এক্ষেত্রে মানে যারা শুনছেন তাদেরকেও একটু কথা বলি, স্যারকেও আমি বিনয়ের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। স্যার আমি যখন, আপনি তো চট্টগ্রামে আপনার কর্ম উপলক্ষে চট্টগ্রামেও পোস্টেড ছিলেন এক সময়। চট্টগ্রাম আমি একটা অফিসে দেখলাম 2013 বা 14 সালের দিকে একজন স্টুডেন্ট আমাকে ফিটা দিতে পারবে না, সে আমাকে একটা চমৎকার একটা প্রস্তাব করলো। সেটা হচ্ছে আমরা দুইজন, আমি এবং আমার ওয়াইফ, আমরা দুইজনে এখানে পড়ালেখা করবো, আপনার ফি হচ্ছে 11,000 টাকা। তো 11,000 দুইজন হলে 22,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আজকে ক্লাস করে বা সেমিনার করে আমাদের মনে হচ্ছে আমরা দুইজনেই করবো। প্রথমে চিন্তা ছিল একজন করবো, এখন আমরা কি করতে পারি, আমাদের কিন্তু টাকা নেই। আমি বললাম তুমি কোন সাবজেক্টে করো, সে বললাম আমি ইংরেজিতে করি। আমি বললাম তুমি তো একজন হিউম্যান রিসোর্স, তুমি তো ক্যাপেবল লোক, তোমাকে দিতে হবে, তুমি একটা ওয়ে বের করো কিভাবে কাজটা করা যায়। এবং কথা বলতে বলতে সে আমাকে স্যার খুব সুন্দর একটা প্রস্তাব করলো। সেটা হচ্ছে আপনার অফিসে তো কিছু স্টাফ আছে যারা অফিসের অ্যাকাউন্টসের কাজ করে বা অপারেটরের কাজ করে, এটা করলে কেমন হয়, আপনি আমাকে 1 মাসের কাজের সুযোগ দিলেন, 1 মাসের বা 2 মাসের, এটা তো অবশ্যই 5,000 করে বা একসাথে 10,000 যেটা হয় আপনি সেটা অ্যাডজাস্ট করে দিলেন। এখানে খেয়াল করেন স্যার, ও সুযোগটা কিন্তু নিজেই খুঁজে নিয়ে আসে, তাই কিন্তু এটা কেউ দেয়নি সুযোগটা। তাহলে সোহেল বা এরকম যারা শুনছেন, স্যার ইন্টার্নশিপ আমি যেখানে করতে চাচ্ছি সেটাই পাবো এমন তো কোনো কথা নাই। যেখানে গিয়ে বা কেউ আমাকে ডাকবে, এটার জন্য আমরা অপেক্ষাও করবো কেন, যেহেতু আমাদের অনেক বেশি কম্পিটিটরস। আমাকে নিজেকে সুযোগটা যদি খুঁজে নিতে হবে, তাহলে আমি নিজে গিয়ে সবসময় স্যার একেবারে টাকা নিয়েই আমাকে চাকরিটা করতে হবে কেন? আমি একটা অফিসে গিয়ে 1 মাস 2 মাস 3 মাস একটা ভলান্টারি সার্ভিস দিতে পারি। আমাকে কাজের সুযোগটা দেন, আমি কাজ করবো, যদি 3 মাস পর আমার ভালো হয় আপনি আমাকে বেতনমুক্ত কর্মচারী করবেন বা নিয়োগ দেবেন। এই ধরনের একটা অ্যাপ্রোচ হতে পারে না স্যার? আপনি আমার মনের কথাই বলেছেন। আজকে যদি এমন হতো না যে দেখুন, আমি আমার নিজের কথা বলে, আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আমার বন্ধুরা চাকরি পেয়েছে, সবাই চাকরি পেয়েছে আমার থেকে প্রায় 6-7 মাস 1 বছর পর। আমি ইউনিভার্সিটি বের হওয়ার পর বেকার ছিলাম, আমার সম্ভবত যতটুকু মনে পড়ে 20 দিন বা 22 দিন।
এর কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়তে বের হয়ে আমি চাকরির আগে থেকেই, তখন তো বিশেষ পরীক্ষা দিচ্ছি, প্রসেসে আছে, এর যে 2 বছর লাগবে, আমি বের হয়ে ভাবলাম যে আমি বেকার থাকবো না। তো যখন ভাবলাম বেকার থাকবো না, তখন আমার প্রশ্ন আসছে বেতন। আমার যখন প্রথম চাকরি হয় সেটা একটা প্রাইভেট কোম্পানিতে, সেখানে আমার বেতন ছিল প্রতিদিন 83 টাকা 34 পয়সা। যখন একজন রিক্সাওয়ালার বেতন ছিল, আয় ছিল প্রতিদিন 300 টাকা। এমএ পাশ করে আমার বেতন ছিল 83 টাকা 34 পয়সা। আমার বন্ধুরা শুনলে তো হাসতো, এসে বলতো যে সে কবির চাকরি করছে, এমএ পাশ করে ইংরেজিতে 83 টাকা 34 পয়সা। কিন্তু আপনি অবাক হবেন, আমি 2 মাস 17 দিন সেই কোম্পানিতে ছিলাম। আমি যেদিন চলে আসবো বললাম, আমার এমডি বলল, তোমার বেতন ডাবল হয়ে গেল আজকে থেকে, তুমি ইউ ডোন্ট লিভ আস। তুমি যদি আরো বেশি চাও বেতন, ইউ উইল গেট ইট। তুমি কেন ছেড়ে যাবা বলো? আমি তো তোমার কাজে খুবই সন্তুষ্ট। তারপর আমি চলে গেলাম একটা ব্যাংকে, শিল্প ব্যাংকে। ওখানে আমি 9 মাস চাকরি করেছি। তো সেই 9 মাস চাকরি করার বিশাল অনেক অভিজ্ঞতা, অনেক কথা, সেটা বলবো না। তো সেখানে থেকে আবার পরে সিভিল সার্ভিস চলে আসে। আমি তো কখনো বেকার ছিলাম না, কারণ বেতন কত, ইট ওয়াজ ইম্যাটেরিয়াল টু মি। এখন আমার কাছে অনেকে চাকরি চায়, আপনি জানেন কি বলে? স্যার, আমাকে একটা চাকরি দেন, যদি বেতন 25 থেকে 30,000 হয় তাহলে আমার জন্য ভালো হয়। আমি শুনে অবাক হয়ে যাই। তা আমি অনেক সময় বলি যে বেতন চাকরি দেওয়া হয়, চাকরি না, চাকরি নিজেকে খুঁজে বের করতে হবে। যে মানুষটি বলবে আমার বেতন 25 থেকে 30,000 টাকা ন্যূনতম দরকার, সে জীবনে কিছু পারবে না। পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তি আছে তারা কখনো প্রথম জীবনের চাকরি ওই বেতন নিয়ে কত হবে সেটা বার্গেনিং করেনি। সে বলছে আই ওয়ান্ট এ জব, আমি কাজ করতে চাই, গিভ মি এ জব, আমি বিনা বেতনে কাজ করি। আপনি যে কথা বলছেন, একটা ছেলে যদি একটা কোম্পানির সাথে কোনোভাবে যোগাযোগ করে যদি বলে স্যার আমি বিনা বেতনে আপনার এখানে কাজ করতে চাই, তাহলে সে 1 মাস পরে সে বেতন পাবে। কারণ তার কোম্পানি মনে করবে, এমনি মনে করবে এই ছেলেটা এত সিনসিয়ারলি কাজ করছে, আমি খবর পাচ্ছি ম্যানেজারের কাছ থেকে, জিএম সাহেবের কাছ থেকে, এ তো পাগল, সে বিনা বেতনে চাকরি করে, তাকে সুযোগ দেওয়া হয়েছে, সে কাজ করছে, তার বেতন এত হাজার দিয়ে দেবে। এবং ওই ছেলে ওখানে 3 বছর চাকরি করার পর আরেক কোম্পানিতে তাকে নিয়ে নেবে 3 গুণ বেতন দিয়ে। এটাই নিয়ম। আপনি পৃথিবীতে আপনি এসেছেন, আপনাকে তো স্পেসটাকে দখল করতে হবে, চাকরির বাজারে আপনার জায়গা দখল করতে হবে। পৃথিবীতে আসার পরে আপনাকে কেউ জায়গা করে দিন। আজকে যাদের আপনি দেখছেন ঢাকা শহরে কিংবা চিরং শহরে বাড়ি গাড়ি সবই আছে, তারা কি জীবনের প্রথম শুরুতে তাই ছিল? যাদের বাবার ছিল সেটা ভিন্ন, কিন্তু বাবার ছিল না এরকম হাজার হাজার লোককে আমি চিনি, যারা কঠোর পরিশ্রম করেছে, ব্যবসা করেছে, চাকরি করেছে, তারা কঠোর পরিশ্রম করেই কিন্তু আজকে এস্টাবলিশ করেছে। সুতরাং আপনাকে বেহিসাবি যেমন হওয়া যাবে না, ততও আপনি কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এবং আমি তো বলি যে একজন শিক্ষার্থীর চাকরি যে করেই হোক ম্যানেজ করলো বা পরে পেলো বা বিজনেস করলো, এন্টারপ্রেনার হলো, তাকে 20 বছর কষ্ট করতে হবে, 20 ইয়ার্স, কমপক্ষে 20 ইয়ার্স। যদি কেউ মনে করে আমি 5 বছর কষ্ট করে লাখপতি কোটিপতি হয়ে যাবো, সেটা হতে পারে 100 মধ্যে 1 জন 2 জন হতে পারে, অথবা সে অন্যায় ভাবে হতে পারে, বিজনেসে সে কর ফাঁকি দিয়ে হতে পারে বা অন্যভাবে হতে পারে, ইলিগাল বিজনেস করে হতে পারে। সেই জন্য বলছি যে আমাদের জীবনের প্রতিষ্ঠার জন্য 15 থেকে 20 বছর কষ্ট করতে হবে, সবাই তাই করেছে। there is no shortcut way. অনেক চমৎকার বলেছেন স্যার। আমাদের ইয়াং বন্ধুদের উদ্দেশ্যে there is no shortcut way, কোন একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য, সফল হওয়ার জন্য শর্টকাট আসলে কোনো পথ নাই। স্যার খুবই চমৎকার একটা কথা বলেছেন, 20 ইয়ার্স মিনিমাম প্রিপারেশনের জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য। আমরা অনেকে তাড়াহুড়া করি, অস্থির হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। এটা আসলে আমাদের টেকনিক্যালি জিনিসটা হ্যান্ডেল করা। আমি আপনাকে আরেকটু বিষয় অ্যাড করতে চাই। আমার তো এখন বয়স, আপনি দেখতে যেরকম মনে হচ্ছে আমার বয়স আরো বেশি। তা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি আমাকে বলেন, আপনি যদি আমার শুধু ফেসবুক দেখেন, তাহলে আপনি অনেকে আমার প্রশ্ন করে যে আপনি এত কিছু কখন করেন, কখন সময় পান? আমি গার্ডেনিং করছি, আমি সবজি চাষ করছি, আমি অফিস করছি, আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করছি, আমি আত্মীয় স্বজনের দেখাশোনা করছি, সবকিছু করছি। বিষয়টা হলো যে আমার অবসরের একটা সময় আছে, সেটি হচ্ছে আমি যখন রাস্তায় থেকে গাড়িতে, তখন আমি শুধু ফ্রি। ওই সময়ে আমি অনেক কিছু করি, ফেসবুকিং করি, অনেক কিছু রিপ্লাই দিই। এছাড়া তো আমার কোনো অপশন নেই। আমি ঘুমাই যখন কয়েক ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা, আমার ঘুম কমই হয়, এই সময়টা আমার অপশন। ঘুমের আগে বা পরে সারাদিন 24 ঘন্টার মধ্যে আমার কোনো অপশন নেই। আমি তো আরাম করে শুয়ে থেকে টেলিভিশন দেখি না, আই ডোন্ট হ্যাভ টাইম। ওই সময় আমি প্ল্যান করি কি করব,
সুতরাং আপনার একজন একজন মেধাবী মানুষ, আমার চেয়ে যারা মেধাবী, তাদের প্রত্যেকের যেটা করা উচিত, তার ব্রেন সবসময় ভাইব্রেট করা উচিত। ব্রেন, হিজ আর হার ব্রেন শুড ভাইব্রেট অল দ্য টাইম। যার ব্রেন ঘুমায় আছে সে তো লেজি মানুষ, তার কোনো প্ল্যানিং নেই, চিন্তা ভাবনা কিছু না। যিনি প্ল্যানার, যার পরিকল্পনা আছে, যে অ্যাম্বিশাস, তার কিন্তু ব্রেন সবসময় ভাইব্রেট করবে। সে টয়লেটে গিয়ে চিন্তা করবে, কমোডে বসে সে চিন্তা করবে, প্ল্যান করবে, সে শেভ করার সময় চিন্তা করবে তার কালকের কাজ কি, আজকের কাজ কি, তাই না? সে ঘুম থেকে উঠে যখন আমরা ফেসবুকিং করি, তখন সে ফেসবুকিং না করে সে একটু প্ল্যান করবে। সুতরাং আমি বলছি যে একজন মানে সফল মানুষ কখনোই কিন্তু অবসরে যায় না, তার কোনো অবসরের সময় নেই, এর মধ্যে থেকে সে আনন্দ উপভোগ করে। কিন্তু একদম আমি 2 ঘন্টা আরাম করলাম, টেলিভিশন দেখলাম বসে বসে, আমি ইত্যাদি দেখা নিয়ে সময় ব্যয় করলাম সারাদিন, এটা তা সে পারবে না, করা উচিত। আমরা মার্চ ফরওয়ার্ডের শুরুতে আপনাদেরকে যেটা বলেছিলাম, আমরা আসলে শুধু প্রফেশনাল চাই না, আমরা রাইট পিপলকে পেতে চাই এবং ভালো মূল্যবোধ সম্পন্ন, নৈতিকতা সম্পন্ন মানুষ আমরা পেতে চাই। আমরা শ্রদ্ধেয় বজলুল কবির ভূঁইয়া স্যারের কাছ থেকে ঠিক সেম কথাটাই আমরা শুনলাম। স্যার, আপনি যে কথাগুলো বললেন, আমাদের কিরকম হওয়া উচিত, আমাদের এই যে আপনি ছেলে মেয়েদেরকে পরামর্শ দিচ্ছেন, যেখানে থাকুক দেশের প্রতি প্রে করতে হবে, সমাজের ঋণ স্বীকার করতে হবে এবং সমাজের ফর হিউম্যান কাইন্ড আমাদের কিছু করতে হবে, ভাবতে হবে, একজন অন্তত আরেকজনকে টেনে নেওয়া, এই ধরনের কাজগুলোর মাধ্যমেই কিন্তু, এই ধরনের কাজগুলোকে উৎসাহ দেওয়ার জন্যই এবং এভাবে মনস্তাত্ত্বিক একটা স্পেস তৈরি করার জন্যই কিন্তু মার্চ ফরওয়ার্ডের অগ্রযাত্রা, যেটা আমরা ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স করছি মার্চ ফরওয়ার্ড। তো শ্রদ্ধেয় বজলুল কবির স্যার, ভূঁইয়া স্যারকে আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল স্যারকে পাওয়ার জন্য, অবশেষে আমরা আজকে পেলাম। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কমেন্ট এঙ্গেজমেন্ট থেকে বোঝা যায় আপনারা সেশনটি খুব উপভোগ করেছেন। আপনারা এই সেশনটি আবারও শুনবেন, রিপিট শুনবেন, বারে বারে শুনবেন। স্যার বাইবেল সম্পর্কেও খুব গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন, সেগুলো শুনবেন এবং নিজেরও আলোকায়নের পথে, শুধু কাজ করা কোনো একটা জীবিকার জন্য আমরা তো একটা কাজ করবোই, কিন্তু পাশাপাশি ফর হিউম্যান কাইন্ড, ফর সোসাইটি, ওয়েলবিং অফ দি সোসাইটি কিছু একটা করা, এই ধরনের একটা আশা, এই ধরনের একটা চিন্তা আপনাদের মধ্যে উদয় হয়েছে আমার মনে হয়। আপনারা আজকে আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছ থেকে আলোচনা শুনে আশা করি আপনারা সেটার প্রতি মনোযোগী হবেন। স্যার, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি বলতে চান বলে অনুমতি দিলে আমি বলবো, আমি শেষ কথা বলবো যে ওবায়দুল্লাহ চৌধুরী সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি যে কাজটি করছেন এটি কিন্তু এই যুব সমাজের জন্য এখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দেখুন, ইয়াং জেনারেশনকে যদি আমরা প্রপারলি গাইড করতে না পারি, তাহলে আমাদের ঋণ অনেক অপরিশোধিত থাকবে। আপনি কাজটি করছেন এবং এই মার্চ ফরওয়ার্ডের এই বিষয়টি আমি দেখেছি এবং ভবিষ্যতে আমি তার সাথে থাকবো। আর আমার বন্ধু বাদল সৈয়দ, যে পেইড ফরওয়ার্ড সহ যে তার যে সংগঠনগুলো কাজ করছে ইয়াং জেনারেশনের জন্য, আমি সেটাও খুব ভালোভাবে আমি সেটা দেখি, খেয়াল করি এবং আমিও সেটা সমর্থন করি। আমার বন্ধুকে অনেক ধন্যবাদ, সে এই ধরনের মহৎ উদ্যোগে নিয়ে। বাদল সৈয়দ, অর্থাৎ আমরা তো তাকে সৈয়দ দাউদ বলে ডাকি, আমার বন্ধু কমিশনার, পাওয়ার কমিশনার চিটাং এ, তো সেই কাজগুলি করছে, তাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা শিক্ষার্থী, যারা অনেকগুলো কথা শুনলেন, অনেক ধৈর্য নিয়ে শুনলেন, তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকুন সবাই। আচ্ছা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।